সুধী দর্শক, সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের চতুর্থ তরুণ উদ্যোক্তা সম্মেলন 2020-তে পার্টিসিপেট করার জন্য। আজকে আমাদের তরুণ উদ্যোক্তা সম্মেলন 2020 দ্বিতীয় দিন। আজকের আমাদের এই প্যানেল ডিসকাশনের আমাদের টপিক হচ্ছে ইনোভেশন অ্যান্ড টেকনোলজিক্যাল ডিসরাপশন টু ডোমিনেট ইন্ডাস্ট্রি 4.0। আমাদের আজকের এই ইভেন্টের প্রথমেই আমরা একটু স্মরণ করতে চাই আমাদের একজন ডিসকাশন প্যানেলিস্ট মিস্টার ওয়ালিউল মারুফ মতিন, ম্যানেজিং ডাইরেক্টর মুসলিম ক্যাপিটাল। উনি আজকে সকাল 6:45 ইন্তেকাল করেছেন। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করি এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের আজকের অনেক আশা ছিল যে আজকের এই ওয়েবিনারের মধ্যে যে মতিন ভাই আমাদের সাথে থাকবেন এবং উনি ওনার অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন, কারণ আমি ওনাকে পার্সোনালি চিনি এবং উনি হচ্ছে আমার ইউনিভার্সিটির একজন অ্যালামনাইও বটে, ছিল ইউকেতে পড়াশোনা করছেন এবং উনি টেকনোলজি এবং ডিসরাপশন এটা নিয়ে খুব অনেক কাজ করছেন এবং অনেক এক্সাইটেড ছিলেন যে কিভাবে এটাতে কাজ করা যায়। আমরা ওনাকে মিস করতেছি, তো ওনার রুহের মাগফিরাত কামনা করতেছি আরো একবার। আমরা অনুষ্ঠান শুরু করার আগে আমাদের যারা প্যানেলিস্ট আছেন সবাইকে পরিচয় করাই দিতে চাই। তো আমাদের সাথে আজকে আমাদের প্যানেল ডিসকাশন ইনোভেশন অ্যান্ড টেকনোলজিক্যাল ডিসরাপশন টু ডোমিনেট ইন্ডাস্ট্রি 4.0, যাকে আমরা ইন্ডাস্ট্রি 4.0 বলি। আমাদের সাথে আছেন সৈয়দ আলমাস কবির, প্রেসিডেন্ট বেসিস। আমাদের সাথে আছেন শওকত হোসেন, জেনারেল সেক্রেটারি ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। আমাদের সাথে আছেন A2I ইনোভেশন ল্যাবের হেড অফ টেকনোলজি ফারুক আহমেদ জুয়েল, এবং তার সাথে আছেন আমাদের সাথে ডক্টর সাদ কাসিম। উনি হচ্ছে রিসার্চ ফেলো ইয়াং এবং উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। সবাইকে স্বাগতম আমাদের আজকের এই প্যানেল ডিসকাশনে, যেখানে আমরা ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে কথা বলবো। তো প্রিয় দর্শক, আমরা এখন আমাদের এই আলোচনার মধ্যে চলে যাচ্ছি। আমাদের ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে যখন কথা বলি, ইন্ডাস্ট্রি 4.0টা অ্যাকচুয়ালি প্রথম আসলে আর্টিকুলেট হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে। দ্য ফাউন্ডার অফ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, হি অ্যাকচুয়ালি ডিসকাস অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি 4.0 এবং আমাদের এই টেকনোলজিক্যাল ডিসরাপশন হবে আমাদের নেক্সট এই সেঞ্চুরিতে। তো সেখানে যদি আমি একটু ব্যাকগ্রাউন্ড বলে আসি, আমাদের প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ছিল যেখানে আমরা মানে ম্যানুফ্যাকচারিং মেশিন জিনিসগুলোকে নিয়ে কাজ করছি। দেন আমাদের যখন ইলেকট্রিসিটি আবিষ্কার হলো ইন্ডাস্ট্রি 2.0, যে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তারপরে যখন আমাদের কম্পিউটার আসলো, কম্পিউটার আসার পরে আমাদের লাইফ অনেক ইজি হয়ে গেল। এটা হচ্ছে যে 1980s পরে। তো সেই সময়টাতে আমাদের লাইফ অনেক স্মার্টার হওয়ার ইয়ে হলো। আর এখন আমরা বিংশ শতাব্দীতে এসে আমরা আসি হচ্ছে ইন্ডাস্ট্রি 4.0, যেখানে আইওটি, ডাটা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আরো অনেক টেকনোলজিক্যাল ডিসরাপশন হবে। যে ডিসরাপশন গুলোতে আমাদের মতো যারা কান্ট্রি আছি মানে তারা আমরা এটার অ্যাডভান্টেজ নিতে পারি। তার দুইটা কারণ হচ্ছে, একটা হচ্ছে আমাদের ইয়াং জেনারেশনের পপুলেশন যেটা সেটা অনেক বেশি, এবং তার সাথে আমাদের টেকনোলজির প্রতি ইন্টারেস্ট এবং আমরা যে অনেক কিছু করতে পারবো তার যে আগ্রহ বা স্পৃহা, সেটা আমাদেরকে সাপোর্ট করবে। সো আমি প্রথমেই আমাদের বেসিসের প্রেসিডেন্ট সৈয়দ আলমাস কবির, আলমাস ভাইকে বলবো যে আমরা এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা কিভাবে আমাদের পজিশনটা নিতে পারি এবং বাংলাদেশ ক্যান বি এ লিডার ইন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন টু লিড at least in the developing world, and then we can go to developed world, and তার সাথে একটা জিনিস হচ্ছে পোস্ট কোভিড সিচুয়েশন অ্যাজ ওয়েল। তো আলমাস ভাই, আপনি যদি আমাদেরকে একটু এনলাইট করেন। জি, অনেক ধন্যবাদ সবাইকে। প্রথমেই মতিন ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। আজকে উনি আমাদের সাথে আমাদের ফেলো ডিসকাসেন্ট হিসেবে থাকার কথা ছিল, কিন্তু লাইফ এমনই খুবই আনসার্টেন। আজকে সকালবেলায় উনি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন। তো এই জন্য আবারও দুঃখ প্রকাশ করছি এবং তার ফ্যামিলির প্রতি সমবেদনা জানাচ্ছি। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নিয়ে আপনি যেটা বললেন,
যে আমরা এর আগে ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এগুলো পার করে এসেছি, এবং এখন যে আমাদের মানে কানেক্টিভিটি, এই প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটার কানেক্টিভিটি এবং ডেটা নিয়ে কথাবার্তা, ডেটা নিয়ে সমস্ত কাজ কারবার, এগুলি হচ্ছে আসলে মানে ইন্ডাস্ট্রি 4.0 বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই ইন্ডাস্ট্রি 4.0 যখন আমাদের মানে একেবারে ফুল ফ্লেজেড ভাবে শুরু হয়ে যাবে, তখন আমরা দেখবো আমাদের সব ধরনের ডিভাইস একটা আরেকটার সাথে কথা বলছে, একটা আরেকটাকে কন্ট্রোল করতে পারছে। আমার মোবাইলের সাথে আমার টেলিভিশন কথা বলবে, আমার মোবাইলের সাথে আমার এয়ার কন্ডিশনার, আমার মাইক্রোওয়েভ ওভেন, আমার রেফ্রিজারেটর, সবাই একটার সাথে একটা কথা বলবে। আমার গাড়ির সাথে কানেক্টেড থাকবে আমার এসি। সো মানে এক একটা মানে ইন্টারনেট অফ থিংস। সো আগে আমরা বলতাম যে নেটওয়ার্ক অফ কম্পিউটার্স, আগে ছিল নেটওয়ার্ক অফ কম্পিউটার্স, এখন নেটওয়ার্ক অফ থিংস, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস। সো এইটাই আসলে দিস উইল মানে এটাই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সবচাইতে একটা ইম্পর্টেন্ট একটা দিক। এখন কথা হচ্ছে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনেই আমরা যখন দেখেছি এর আগে যখন স্টিম ইঞ্জিন দিয়ে মেশিন অপারেট করা শুরু হলো, প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, তারপরে আস্তে আস্তে ইলেকট্রিসিটি আবিষ্কার হওয়ার পরে সে আমাদের মেশিনারিজ গুলো ইলেকট্রিসিটিতে চলা শুরু করলো, তখন প্রোডাকশন ক্যাপাসিটি অনেক বেড়ে গেল। তারপরে যখন কম্পিউটার চলে আসলো, প্রত্যেকটার বেলায় আমরা দেখেছি যে একটা ফিয়ার অফ জব লস কিন্তু কাজ করেছে, যে তাহলে এখন যদি মেশিন রিপ্লেস করে ফেলে তাহলে মানুষ কোথায় যাবে, মানুষ মানে লেবাররা কোথায় যাবে, যারা দিন মজুর তারা কি করবে। সো প্রত্যেকটা সময় আমরা কিন্তু এইটা লক্ষ্য করেছি। কিন্তু এর আরেকটা জিনিস আমরা দেখেছি একই সাথে, যে জব লস হয়েছে ঠিকই, কিন্তু একই সাথে আবার কিছু জব ক্রিয়েটও হয়েছে। কেননা যেই নতুন টেকনোলজিগুলো এসছে সেই টেকনোলজিগুলো চালানোর জন্য মানুষ লেগেছে, সেই টেকনোলজিগুলো বানাবার জন্য, মেনটেন করার জন্য মানুষ লেগেছে। সো অন্য ধরনের জব নতুন ভাবে ক্রিয়েট হয়েছে। আরেকটা বড় জিনিস ছিল এই গত 3টা রেভলিউশনে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে, সেটা হচ্ছে যে মেশিনগুলো মানুষের কায়িক শ্রমকে, মানে ম্যানুয়াল লেবারকে কিন্তু রিপ্লেস করেছে, অটোমেশন করেছে। যেটা আগে মানুষ হাতে কলমে করতো সেটা মেশিন করা শুরু করেছে। সো এই জিনিসটা কিন্তু একটা মেশিন হয়তো 10টা মানুষের কাজ করছে বা 50টা মানুষের কাজ করছে। সো এইভাবে আমাদের এফিসিয়েন্সি বেড়েছে, প্রোডাকশন ক্যাপাসিটি বেড়েছে, আমাদের ভলিউম বেড়েছে, মানে প্রোডাকশন ভলিউম বেড়েছে। কিন্তু একটা অ্যাডভান্টেজ ছিল, সেটা হচ্ছে যে ডিসিশন মেকিং বা কগনিটিভ, যে মানে ম্যানুয়াল লেবারকে রিপ্লেস করেছিল ঠিকই, কিন্তু যে ডিসিশন মেকিং বা এই মানে ইমোশনাল ব্যাপারটা, কগনিটিভ যেটা ব্যাপারটা, সেটা কিন্তু মানুষের, মানে সেটা কিন্তু মেশিনের কাছে ছিল না। মুশকিল হলো যে ইন্ডাস্ট্রি 4.0-তে কিন্তু এই কগনিটিভটাকেও কিন্তু রিপ্লেস করতে যাচ্ছে কম্পিউটার্স। সো এইখানে থ্রেটটা কিন্তু ইভেন বিগার। এবং সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে এবার আমাদের শুধু ওইটা চিন্তা করলে হবে না যে ঠিক আছে আমাদের নতুন জব তো ক্রিয়েট হবেই, কিন্তু এইখানে কিন্তু অন্য জিনিস মাথায় রাখতে হবে, যে এইখানে যেমন আমাদের ম্যানুয়াল লেবারকে মেশিন বা কম্পিউটার রিপ্লেস করবে, আমাদের অনেক ডিসিশন মেকিং মানে বা ইমোশনাল কগনিটিভ অ্যাপ্রোচকেও এই টেকনোলজি রিপ্লেস করতে যাচ্ছে। যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলছি, যে আমরা গত বেশ কয়েক বছর ধরে সত্যিকার অর্থে আমরা মানে গত প্রায় 2 থেকে 3 দশক ধরে কিন্তু আমরা বাংলাদেশে একটা কাজ করি, সেটা হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং। যেমন আমি আপনাদেরকে বলি যে আর্লি 90s-এ, ইভেন বিফোর বাংলাদেশ যখন 96-এ ইন্টারনেটের সাথে কানেক্টেড হলো, ইভেন তার আগে থেকে বাংলাদেশে কিন্তু ডেটা এন্ট্রির কাজ চলতো। কিভাবে হতো? তখন আমরা ডায়াল আপ মডেম দিয়ে একটা সার্ভারের সাথে কানেক্ট করতাম, সেখান থেকে ডাক্তারদের অডিও ফাইল ডাউনলোড করতাম, সেই অডিও ফাইলটাকে শুনে ট্রান্সক্রাইব করা হতো এবং সেটাকে আবার আপলোড করে দেওয়া হতো মডেমের মাধ্যমে সেই সার্ভারে, আমেরিকার সার্ভারে। আমেরিকার ডাক্তাররা পরের দিন সেটাকে, তারা যেটা মুখে বলেছে আগের দিন, সেটাকে তারা ট্রান্সক্রিপ্ট হিসাবে পেয়ে যেত, লিখিত হিসাবে পেয়ে যেত। এই যে কাজটা আমরা করতাম, এই কাজটা কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে অবসলিউট হয়ে গেল। কেন অবসলিউট হয়ে গেল? বিকজ এক নম্বর কথা, ডাক্তাররা নিজেরাই কম্পিউটারে এন্ট্রি করা শুরু করলো, ভয়েস থেকে টেক্সটের ব্যাপারটা চলে আসলো। সো সেই জন্য অটোমেটিক্যালি
ডাক্তার যখন কোনো মেশিনকে বলছে, সেই মেশিন অটোমেটিক্যালি সেটাকে ট্রান্সক্রাইব করছে। এরপরে যেটা ছিল, আরেকটা জিনিস ছিল আমাদের, এর আগে তখন আমরা লেট 90s দেখেছি, ইভেন আর্লি 2000s দেখেছি, যে আমরা কার্টনে করে বড় বড় অনেক অনেক ফর্মস, কার্টন ফর্মস, টন ফর্মস নিয়ে আসা হতো ইউরোপ থেকে, আমেরিকা থেকে, এবং সেগুলো দেখে দেখে এখানে এন্ট্রি করা হতো কম্পিউটারে, সেই ডেটাগুলো। সেগুলোও কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে গেল, বিকজ অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন চলে আসলো, ওসিআর টেকনোলজি চলে আসলো। তারপরে কি হলো, এখন কথা হচ্ছে যে এখন যেটা হচ্ছে যে আমাদের এখানে হয়তো গ্রাফিক্স প্রসেসিং এর কাজ আমরা করি, ক্লিপিং পাথের কাজ করি, তারপরে অনেক সময় ইন্স্যুরেন্স ক্লেমের কাজ করি, আমরা কল সেন্টারের কাজ করি, কিন্তু এই প্রত্যেকটা জিনিসও আস্তে আস্তে রিপ্লেস হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে যে একটু আগে আমাদের এখানে সাথে প্রফেসর আছেন, উনি বলবেন, উনি রোবোটিক্স প্রসেস অটোমেশন পড়ান। এই আরপি দিয়ে কিন্তু এই জাতীয় কাজগুলোকে অটোমেট করে ফেলা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে চ্যাটবট করা হচ্ছে, যেটা হিউম্যান এজেন্টকে রিপ্লেস করে ফেলছে। কল সেন্টারের কথা যেটা বলছিলাম, সেই কল সেন্টারেও কিন্তু অ্যাকচুয়ালি মেশিন কিন্তু কথা বলছে বা মেশিন চ্যাট করছে একজন কলারের সাথে। সো এইভাবে কিন্তু আমাদের মানুষকে রিপ্লেস করছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সো এত কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে উই নিড টু বি ভেরি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। আমরা এখন যেই কাজগুলো শিখছি, বা আমি যদি একটু অন্যভাবে বলি, যে একটা স্টাডি আছে, ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা স্টাডি আছে, যে 60% of the students who are going into the primary school now, entering into the school system, তারা যখন গ্রাজুয়েট করবে, তারা যেই কাজে ঢুকবে সেই কাজের কথা আমরা এখনো চিন্তাই করিনি, সেই কাজ এখনো আসলে ইনভেন্টই হয়নি, তৈরিই হয়নি। সো তারা এখন যেটা শিখছে তার মানে সেটা তখন কোনো কাজেই লাগবে না। সো তাই বলে কি আমরা লেখাপড়া করব না? তা তো না, আমরা লেখাপড়া করব, বাট আমাদেরকে ইভলভ করতে হবে সময়ের সাথে সাথে। কিভাবে ইভলভ করতে হবে সাথে সাথে? আমাদেরকে সবসময় আপস্কিলিং করতে হবে। আমি এখন যে জিনিসটা জানি সেটাকে আমি আমি যেমন বিজনেস প্রসেস অটোমেশন দিয়ে সেই এক্সাম্পল দিয়ে শুরু করেছিলাম, যে আমরা যেমন আগে শুধুমাত্র ব্লাইন্ডলি ডেটা এন্ট্রি করতাম, এখন কিন্তু আমরা যে কাজটা করি একটু হাই ভ্যালু, আমরা অ্যানালাইসিস করি, ডেটা অ্যানালাইসিস, শুধু এন্ট্রি না, অ্যানালাইজ করি আমরা। সেই অ্যানালাইজ করে অনেক সময় আমরা ডিসিশন নেই। লোনের জন্য অ্যাপ্লিকেশন করেছে ব্যাংকের কাছে, সেই কাজটা আমরা এখানে কিছু মানে নিয়ম কানুন আছে, সেটা দেখে আমরা সেটাকে ডিসিশন নেই যে একে লোন দেওয়া যাবে বা যাবে না, কতটুকু লোন দেওয়া যাবে, কতটুকু লোন দেওয়া যাবে না। সো এই ধরনের হাই ভ্যালু কাজ আমাদেরকে আস্তে আস্তে আমাদের করতে হবে। তো আমাদের আপস্কিলিং করতে হবে, আমাদের যে স্কিলগুলো আছে সেগুলোকে আমাদেরকে আস্তে আস্তে বাড়াতে হবে, তাদের লেভেল বাড়াতে হবে। তবে একই সাথে আবার বলি যে শুধু সবকিছু আবার আপস্কিলিং করলে হবে না, অনেক সময় রিস্কিলিং করতে হবে। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, আরেকটা উদাহরণ, যে আমাদের বাংলাদেশ ইজ ভেরি ফেমাস, নাম্বার 2 ইন আরএমজি, রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সারা পৃথিবীতে, চায়নার পরে আমাদের স্থান। প্রধান কারণ কি? প্রধান কারণ হচ্ছে আমাদের চিপ লেবার। আমাদের এখানে এত সস্তায় লেবার পাওয়া যায়, শ্রমিক পাওয়া যায়, যে আমেরিকানরা এবং ইউরোপিয়ানরা তাদের কাপড় জামা এখান থেকে সেলাই করে নিয়ে গিয়ে ওখানে যারা যখন সেল করে তাও তাদের সস্তা পড়ে, যে ওখানে ম্যানুফ্যাকচারিং করার থেকে। কিন্তু যেটা বলছিলাম, যে যখন রোবোটিক্স চলে আসবে, তখন তো ধরেন ওরা যদি, ওদের ওখানে তো আর জায়গার অভাব নাই, ওরা যদি বড় ফ্যাক্টরি বানিয়ে রোবট বসিয়ে কাপড় জামা সেলাই করা শুরু করে দেয়, তাহলে তো তাদের বাংলাদেশ থেকে সেলাই করানোর কোনো প্রয়োজন নাই, তখন তো চিপ লেবারের কোনো আর অ্যাডভান্টেজ থাকলো না। সো তাহলে কি হবে? সো এই জিনিসটা আমাদের মাথায় রেখে আমাদেরকে এখন থেকে রেডি থাকতে হবে যে ওই কায়িক শ্রম বা চিপ লেবার, এইটা নিয়ে আমরা আর বেশি দিন বড়াই করতে পারবো না। গত 30 বছর 40 বছর আমরা এটা বড়াইটা করেছি বা আমরা এই অ্যাডভান্টেজটা পেয়েছি, এই অ্যাডভান্টেজটা আমরা করতে পারবো না। তাহলে কি করতে হবে? এই কর্মীদেরকে, এদের তো একটা অনেক চাকরি যাবে। এটুয়ারি ইনফ্যাক্ট একটা স্টাডি রয়েছে যে বাই 2025 এবং বাই 2030 almost 50% garments worker will lose their jobs because of this automation, because of the robotics. সো তাহলে এই যে এত আমাদের এখানে 40 লাখ মানুষ কাজ করে গার্মেন্টসে, তাহলে 20 লাখ মানুষের যে আনএমপ্লয়েড হয়ে যাবে, তাহলে তাদের কি হবে? এদেরকে আপস্কিলিং করে তো আবার আপনার লাভ নাই, কারণ একে কি আপনি একটা রোবট বানানো মানে রোবট চালানো শিখাবেন? কয়জনকে শিখাবেন? 20 লাখকে তো আর শিখাতে পারবেন না, আপনি হয়তো 20,000কে শিখাতে পারবেন, বাকিদেরকে কি হবে? সো বাকিদেরকে আপনি হয়তো অন্য কোনো প্রফেশনে নিয়ে যেতে পারেন। যেমন তাদেরকে আমি একটা উদাহরণ আবার দিচ্ছি, যেটা আমি বারবার করে বিভিন্ন ফোরামে বলে আসছি, যে এদেরকে আমরা হয়তো নার্সিং এ নিয়ে যেতে পারি, এদেরকে আমরা কেয়ার গিভিং শেখাতে পারি।
কেয়ার গিভিং, বিকজ বাংলাদেশে কিন্তু নার্সের অনেক অভাব আছে। 1000 পেশেন্টের জন্য একজন নার্স আছে, ইনফ্যাক্ট এটা বোধহয় আরো কম। সো এই যে অ্যাকিউট শর্টেজ অফ নার্স এবং কেয়ার গিভার, এটা কিন্তু মিটিগেট হয়ে যেতে পারে এরকম রিস্কিলিং করলে। সো আমার কথাটা হচ্ছে যে আমাদেরকে রেডি থাকতে হবে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মাথায় রেখে, এবং এই যে কোভিড সিচুয়েশন যেটা আমরা এখন অতিক্রম করছি, এই প্যান্ডেমিক হ্যাজ অ্যাক্সেলারেটেড দিস ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। মামুন ভাই, আমি একটু সময় বেশি নিচ্ছি, আমি আর 2-3 মিনিট নিব। আমি এইখানে শুধু একটা জিনিস বলতে চাচ্ছি যে এই যে আমাদের আমরা এই কোভিড এর আগে পর্যন্ত কিন্তু বলছিলাম বিভিন্ন টোরামে বিভিন্ন সেমিনারে আমরা বলে আসছিলাম যে বাংলাদেশে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চলে আসবে, আমাদেরকে রেডি থাকতে হবে। কিন্তু এখন যে সিচুয়েশন দাঁড়িয়েছে, সেই 5 বছর আর অপেক্ষা করা লাগবে না, আগামী 2 থেকে 3 বছরের মধ্যে এটা হয়ে যাবে। তো এটা কিন্তু আমাদেরকে অনেক অ্যাক্সেলারেট করে দিয়েছে। সো আমাদের হাতে কিন্তু একদম সময় নেই। তো সেই জন্য আমাদেরকে বেশ কয়েকটা জিনিস, যেমন দক্ষতা নিয়ে কথা বললাম, এটা দক্ষতা বাড়ানো ছাড়া, আপস্কিল এবং রিস্কিল ছাড়া কোনো উপায় নাই, এটা করতে হবে। এবং আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এই যে নতুন নতুন টেকনোলজি, যে ব্লকচেন বলি বা এআই বলি, রোবোটিক্স বলি, অগমেন্টেড রিয়ালিটি বলি, ভার্চুয়াল রিয়ালিটি বলি, এইগুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে অ্যাডভান্স করতে পারি। যেমন এগুলোকে আমরা যদি আমাদের বিজনেসের প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিজনেসের এফিসিয়েন্সি বেড়ে যাবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। অগমেন্টেড রিয়ালিটি দিয়ে অনেক ধরনের বিজনেস আছে, আমি এখন আর ডিটেলে যাচ্ছি না, পরে যদি সময় পাই তাহলে আবার এগুলো নিয়ে কথা বলবো। সো এই ধরনের টেকনোলজিকে আমাদের বেশি বেশি করে প্রয়োগ করতে হবে বিজনেসে, সো দ্যাট আমাদের প্রোডাকশন ক্যাপাসিটি, প্রোডাক্টিভিটি, এফিসিয়েন্সি এগুলো বাড়ে। আর আমাদের যে ওই রোবট নিয়ে আমি বারবার করে একটা কথা আমি বলি, এটার ব্যাপারে আমি খুব প্যাশনেট, স্পেশালি গার্মেন্টস রোবট নিয়ে, যে আমরা এখন যেটা বলছিলাম যে আমাদের সারা পৃথিবী চেনে গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং দেশ হিসাবে, যে গার্মেন্টস কোথাকার, হয় চায়না না হয় বাংলাদেশের, বাংলাদেশ থেকে গার্মেন্টস যায়। যদি এমন একটা সিচুয়েশন সত্যি সত্যি আসে যে বাংলাদেশে গার্মেন্টস কোম্পানি বন্ধ হয়ে গেছে, আমেরিকানরা রোবট দিয়ে ওখানেই তারা গার্মেন্টস তৈরি করে, তখন আমরা এই রোবটগুলো বাংলাদেশে তৈরি করি না কেন? আমরা যদি এখন থেকে রোবট তৈরি করা, রোবট অ্যাসেম্বলিং করা, তৈরি করা ঠিক আছে আর কয়েকদিন পরে করবো, অ্যাসেম্বলিং করা শুরু করি, এই রোবটগুলো আমরা বিক্রি করা শুরু করব, তখন আমরা বলবো যে ভাই, আমাদেরকে গার্মেন্টস এর কন্ট্রাক্ট দিয়ে লাভ নাই, তোমরা গার্মেন্টস তোমাদের ওখানে বানাও, আমরা রোবট পাঠাচ্ছি তোমাদের কাছে, সেই রোবট দিয়ে তোমরা গার্মেন্টস তৈরি করো। সো এই ধরনের আমরা, যেটা আমি মূল কথাটা বলতে চাচ্ছিলাম, যে বাংলাদেশ হ্যাজ টু বি রিব্র্যান্ডেড অ্যাজ ফ্রম আ কান্ট্রি অফ চিপ লেবার টু আ কান্ট্রি অফ স্কিলড লেবার। কান্ট্রি অফ চিপ লেবারের আর অবকাশ নাই, এটা নিয়ে আর সময় নষ্ট করে লাভ নাই। এটা 40 বছর ধরে আমরা এটা করেছি, এখন সময় আসছে বাংলাদেশকে আ কান্ট্রি অফ স্কিলড লেবারে পরিণত করার, এবং সেই রিব্র্যান্ডিংটা আমাদের করতে হবে। তাহলেই আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে অনেক বেশি ভাবে এটা ভালো করে মোকাবেলা করতে পারবো এবং এটার অ্যাডভান্টেজ নিতে পারবো। থ্যাংক ইউ। আলমাজ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি বলছেন। তো আমি যদি আলমাজ ভাইয়ের কথাটাকে একটু রিশেপ করি, তো আলমাজ ভাই যেটা বলছেন যে আমাদের সবকিছু কানেক্টেড হয়ে যাচ্ছে, প্রোডাক্টিভিটি বেড়ে যাচ্ছে এবং কগনিটিভ অ্যাডাপ্টেবিলিটি আমাদের লাগবে, তাহলে আলটিমেটলি আমাদের এফিসিয়েন্সি আসবে, কস্ট ইফেক্টিভ হবে এবং আমরা বেটার ডিসিশন মেক করতে পারবো। তার সাথে আলমাজ ভাই আরেকটা কথা বলছেন, জব লস হবে, কিন্তু তার সাথে আমরা যদি রিস্কিলিং বা আপস্কিলিং করি, তাহলে আসলে জব লস না হয় সেটা আমাদের আরো প্রোডাক্টিভিটি, আরো জব ক্রিয়েশন হবে। তো সেখানে আমি জাস্ট একটু আলমাজ ভাইয়ের সাথে একটা এক্সাম্পল দিতে চাই। আমাদের গার্মেন্টসে যারা এখন আছে সুইং অপারেটর, যারা সিলাই অপারেটর আছে, তারা তখন আসলে অটোমেটেড রোবট অপারেটর হবে। তাহলে তাদেরকে আপস্কিলিং করলে তারা তখন আরো বেশি আর্ন করতে পারবে, আরো বেশি ইকোনমিক গ্রোথ আমাদের হবে। সো আমি আলমাজ ভাইকে ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। আমাদের তরুণ উদ্যোক্তা যারা আছে তাদেরকে আসলে যেটা করতে হবে, টেকনোলজি ওরিয়েন্টেড হতে হবে এবং টেকনোলজি ইউটিলাইজ করে তাদের বিজনেসকে আর ডেভেলপ করতে হবে। এখন আমি আসবো হচ্ছে আমাদের অতি জনপ্রিয় শওকত ভাই। উনি বাংলাদেশে আমাদের এই যে ইনভেস্টমেন্ট যে কালচার, তার জন্য উনি অনেক কষ্ট করেছেন এবং এখনো করে যাচ্ছেন। শওকত ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে উনি একটু আমাদেরকে এনলাইট করবেন। আমাদের অনেক তরুণ উদ্যোক্তা এই অনুষ্ঠান দেখতেছেন এবং সবাই চায় যে টেকনোলজিকে অ্যাডাপ্ট করে একটা ব্যবসা ডেভেলপ করতে।
এবং সেই ক্ষেত্রে ইনভেস্টমেন্ট একটা বড় চ্যালেঞ্জ। তো সেখানে আমাদের তরুণরা কিভাবে নিজেদেরকে রেডি করবে যে তারা কিভাবে টেকনোলজি ওরিয়েন্টেড বা ইন্ডাস্ট্রি 4.0 টেকনোলজি সেন্ট্রিক উদ্যোক্তা হতে পারে, সেখানে ইনভেস্টমেন্ট বা তাদেরকে ইনভেস্টমেন্ট রেডিনেস করার জন্য কি করা যেতে পারে, সেই ব্যাপারে যদি শওকত ভাই আমাদেরকে একটু এনলাইট করতেন। শওকত ভাই। হ্যাঁ, ধন্যবাদ মামুন। প্রথমে অ্যাকচুয়ালি মারুফের কথা চিন্তা স্মরণ করি। মারুফ ভাই অ্যাকচুয়ালি আমার সহযোদ্ধা আমরা, বিকজ উনিও একটা ভেঞ্চার ক্যাপিটালের সিইও এবং আমি ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। তো সেই হিসাবে আমাদের অনেক ইন্টারাকশন ছিল এবং এই সাইডে অ্যাকচুয়ালি ইটস এ নিউ ফিল্ড ইন বাংলাদেশ, পার্টিকুলারলি ভেঞ্চার ক্যাপিটাল। এখানে আমরা যে যুদ্ধটা করছি সেটা হয়তো স্টার্টআপ যারা তারা দেখে না, বাট আমাদেরকে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, কারণ ফান্ড দিতে গেলে আগে ফান্ড পেতে হয়। কিন্তু এই ফান্ড পাওয়া খুবই ডিফিকাল্ট বাংলাদেশ মার্কেটে, ফ্রম প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, যে কোনো সেক্টর থেকে আমরা ফান্ড পাচ্ছি না। বহুদিন ধরে এটা নিয়ে কিন্তু আমাদের ফাইট চলছে এবং পলিসি লেভেলেও কিন্তু অনেক বাধা আছে, যেরকম ট্যাক্সের ইস্যু আছে, লিগ্যাল বিভিন্ন জায়গায় প্রবলেম আছে, সেগুলো নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি, পলিসি অ্যাডভোকেসি করছি। তো এইগুলা কি জন্য? কারণ আমাদের এই ইকোসিস্টেমটা ডেভেলপ করা, যাতে আমরা ইনভেস্টমেন্ট করতে পারি স্টার্টআপদেরকে। বিকজ মামুন রাইটলি পয়েন্টেড আউট, এট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেস মানি, এবং পার্টিকুলারলি স্টার্টআপ যাদের জন্য। এবং আজকে যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, সেটা কিন্তু বেসড অন ইনোভেশন এন্ড বেসড অন টেকনোলজি। তো আমাদের কান্ট্রি কনটেক্সটে, যেটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা আলমাস অলরেডি বলেছে, আমরা কিন্তু আমাদের ইকোনমিক ফ্যাক্টরগুলো যদি দেখি, আমাদের এখন 3টা পিলারের উপরে ইকোনমি দাঁড়ানো। গার্মেন্টস, রেমিটেন্স, দ্যাট মিনস লো ওয়েজ আর্ন করে যারা, ম্যাক্সিমাম কিন্তু বাইরে আছে, দেশের বাইরে, তারা কিন্তু লো স্কিল জব করে। এবং আরেকটা হলো এগ্রিকালচার। এগ্রিকালচারে কিন্তু আমাদের মেকানাইজেশন বা টেকনোলজির অ্যাপ্লিকেশন তেমন নাই। তো এটা একদিকে যেমন আমাদের জন্য খারাপ, আবার অ্যাট দ্য সেম টাইম ইটস অ্যান অপরচুনিটি। কারণ আমি যদি একটা এক্সাম্পল দেই, বাটা, আপনারা সবাই নাম শুনেছেন। বাটা যখন, এটা প্রায় আজকে 100 বছর আগের পুরানো কোম্পানি, ওরা যখন শুরু করে কোম্পানি কানাডায়, তখন ওরা বিভিন্ন দেশে এক্সপ্যান্ড করতে। ওদের একজন ম্যানেজারকে বললো যে আফ্রিকাতে যাও, একটু দেখো এখানে মার্কেট কি অবস্থা। তো একজন গিয়ে সার্চ করে আসলো, এসে রিপোর্ট দিল যে সেখানে মার্কেট নাই, আমাদের জুতার মার্কেট নাই। কেন? কারণ কেউ জুতা পরে না। যাও, এটা ধামাচাপা করে গেল, আর আফ্রিকা নিয়ে কেউ চিন্তা করলো না। কয়েক বছর পরে নতুন এক ব্যবস্থাপক আসলো, তাকে আবার দায়িত্ব দেওয়া হলো যে তুমি যাও, একটু দেখে আসো আফ্রিকায় আমাদের এক্সপানশনের স্কোপ আছে কিনা। তো সে গিয়ে আসলো, এসে রিপোর্ট দিল যে হিউজ অপরচুনিটি। কি জন্য? বললো যে সবাই জুতা পরে না, দ্যাটস ওয়াই। এই যে ভিউ পয়েন্ট, যে একজন দেখছে জুতা পরে না সেই জন্য অপরচুনিটি নাই, আরেকজন দেখছে জুতা পরে না, দ্যাটস বিকাম অপরচুনিটি। তো আমাদের ক্ষেত্রে সেটাই, আমাদের অনেক কিছু আমরা পিছিয়ে আছি, এগ্রিকালচারে পিছিয়ে আছি, হেলথে পিছিয়ে আছি, এডুকেশনে পিছিয়ে আছি। সো দিস ক্যান বি অ্যাকচুয়ালি ট্রান্সফর্ম। আমাদেরকে 1, 2 এবং 3rd রেগুলেশনে আমরা ছিলাম না, তার মানে এই না যে আমরা 4th রেগুলেশনে আমরা লিপ ফ্রগ করতে পারবো না। আমাদেরকে ওই সিঁড়ি বেয়ে বেয়ে টপকে আসতে হবে। আমরা ব্যাঙের মতো লিপ ফ্রগ, যেটা আমরা জাম্প দিয়ে কিন্তু 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ধরতে পারি। এবং সেটার জন্য কিন্তু আমাদের এই যে ক্ষেত্র, যে আমাদের এই যে গ্যাপগুলা, নিডগুলা, সেগুলা কিন্তু আমাদের জন্য অপরচুনিটি হয়ে আসতে পারে। যে পঞ্চগড়ে একটা বাচ্চা, সে যদি তার এডুকেশনের আকাঙ্ক্ষা প্রবল, কারণ বাবা হয়তো বিদেশে থাকে, সে চায় যে তার ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করুক, কিন্তু টিচার আমরা যদি দেখি, রিসোর্স কিন্তু ঢাকাতে সীমাবদ্ধ। তো তাকে এই টেকনোলজির মাধ্যমে কিন্তু এই ব্যারিয়ারটা ভাঙা যায়, যে ঢাকার স্কুল থেকে একই মানের একটা এডুকেশন যেটা that can be provided through by using the technology. Same thing happens in case of health. এবং এগ্রিকালচারও আমাদের যেভাবে আমরা করি, তার চেয়ে কিন্তু অনেক ভালোভাবে টেকনোলজি ইউজ করে আমরা ভালো ফসল পেতে পারি, ভালো
আপনার প্রোডাক্টিভিটি পেতে পারি। সো এগুলা কিন্তু প্রত্যেকটাই আমাদের জন্য স্কোপ। তো স্টার্টআপ যখন আমরা দেখি অ্যাকচুয়ালি তার কি নিয়ে কাজ করতে, মার্কেট সাইজটা কত, সে ইনোভেশন থাকে, যদি নতুন কিছু থাকে তাহলে কিন্তু তার মাল্টিপ্লিকেশন, যে গ্রোথের মাল্টিপ্লিকেশনটা বেশি হয়। কারণ স্টার্টআপের মেইন কনসেপ্ট হলো যে আপনি লিনিয়ার মেথডে যাবেন না, আপনি এক্সপোনেনশিয়াল মেথডে যাবেন, যে প্রত্যেক বছর 10% গ্রোথ। দ্যাট ইজ নট দ্য থিং অ্যাকচুয়ালি উই লুক ফর। আমরা চাই যে প্রত্যেক বছর এটা যেন ডাবল হয়, ট্রিপল হয়। আজকে বিকাশের কথা যদি চিন্তা করেন, বিকাশ আজকে 2011 সালে শুরু করে এখন সেটা বিলিয়ন ডলার কোম্পানি হয়ে গেছে। কি জন্য? কারণ তার 3 কোটি তার কাস্টমার। অথচ চিন্তা করেন অনেক ব্যাংকেরও কিন্তু এই কাস্টমার নাই, তারা হয়তো 40 বছর 30 বছর ধরে ব্যবসা করতেছে। তো এটা পসিবল হয়েছে কি জন্য? বিকজ অফ অ্যাপ্লিকেশন অফ টেকনোলজি। তো আমাদেরও অ্যাকচুয়ালি স্টার্টআপ যারা, তারা কিন্তু ওইটাই দেখতে হবে যে টেকনোলজি কোনটা ইউজ করলে মার্কেটে আমাদের যে সমস্যাগুলো আছে তাকে কিন্তু শুধু টেকনোলজি বেসড হলে হবে না, প্রথম দেখতে হবে যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য প্রবলেম দে আর গোয়িং টু সলভ। কারণ আমি আমেরিকা থেকে একটা ভালো টেকনোলজি নিয়ে আসলাম কিন্তু মার্কেটে ওটা ডিমান্ড নাই বা মার্কেটে ওটা চাহিদা নাই, তাহলে কিন্তু সেটা কার্যকর হবে না। সো সেটাও দেখতে হবে এবং টেকনোলজির উপরে তাদের দক্ষতা দেখতে হবে। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি যদি একটা কৃষিতে একটা কাজ করতে চাই, আমার যে পারবো না তা না, বাট আই হ্যাভ টু গেট দ্য নলেজ, প্রপার নলেজ। আদারওয়াইজ দেখা যাবে যে সে এটা অনেক কিছুই সে করতেছে বাট আলটিমেটলি কিন্তু সাকসেসফুল হচ্ছে না, বিকজ হি ডোন্ট হ্যাভ দ্য ডোমেইন নলেজ। তো এক নাম্বার হলো তাইলে আমাদের টেকনোলজিটা প্রপার হতে হবে, আমার হবে সেই টেকনোলজি দেখি। এবং যখন এর মধ্যে যে আমাদের ভুল হয় না তা না, অনেক কিছুই আমরা আমাদের চোখ থেকে দেখি, ভিশনে যদি মিলে তখনই কিন্তু ফান্ডটা আসে। তো স্টার্টআপ যখন শুরু করবে তখন কিন্তু ওই আঙ্গিকটা দেখিয়ে অল্প আগাতে, টেকনোলজির কাজই তো এটা, যে আপনি by using the technology you are getting the exponential result by using the small resources. আপনি করেন এয়ারবিএনবি এর কথা, এয়ারবিএনবি কি করছে? আপনি তার যারা কম্পিটিটর তারা কিন্তু বড় বড় হোটেলের মালিক, ওই হোটেলের ব্যবসাটা কিন্তু তারা করছে, কিন্তু রিসোর্স কি ইউজ করছে? কিছুই না। তার কি কোনো হোটেল, তার কোনো বাসা বাড়ি, তার এই যে রিসোর্স ম্যানেজমেন্ট ইনোভেশনটা বেশি, যে একটা রিসোর্স আন্ডার ইউটিলাইজড অথবা আনইউটিলাইজড রিসোর্সকে ট্যাপ করা, যেটাকে আইডেন্টিফাই করা যে দিস ইজ দ্য রিসোর্স ইজ লাইং আইডেল, হাউ আই ক্যান অ্যাকচুয়ালি এটার সাথে মার্কেটের একটা ডিমান্ড মিলাইতে পারি। তো এইখানেই কিন্তু রকেট সায়েন্স নাই বা টেসলার মতো কিন্তু বিশাল কোনো সাইন্টিফিক ইনোভেশন নাই। হ্যাঁ, সফটওয়্যার ইউজ করছে, বাট সফটওয়্যার অনেক জায়গায় ইউজ করছে, কিন্তু মেইন ইনোভেশনটা আসছে কিন্তু ম্যানেজমেন্টের দিক থেকে। ডিমান্ডের একটা সূক্ষ্ম জায়গায় সে দেখেছে যে একটা রিসোর্স আন্ডার ইউটিলাইজ আছে। সেম থিং ইন কেস অফ উবার, সেটাও কিন্তু আপনার সফটওয়্যার ছাড়া এখানে আর ইনোভেশন কোথায়? যে আপনার ইনোভেশনটা হলো একটা রিসোর্সকে আইডেন্টিফাই করা যে এইটা আন্ডার ইউটিলাইজ রিসোর্স আছে, সেটাকে কিভাবে একটা ডিমান্ডের সাথে ম্যাচ করা। তো এইগুলা কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস মার্কেট যে বুঝে সেই কিন্তু ফাইন্ড আউট করতে পারে যে কিভাবে এটাকে সবচেয়ে কম রিসোর্স ইউজ করে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায়। তো এইগুলা যদি যারা দেখার চোখ আছে, দেখার জন্য কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে, মার্কেট নিয়ে স্টাডি করতে হবে, কথা বলতে হবে। আপনি নিজে নিজে একটা জিনিস চিন্তা করলেন তাহলে হবে না, আপনাকে 5 জনের সাথে কথা বলতে হবে, যে মার্কেটে যারা আছে তাদের সাথে কথা বলতে হবে, সো দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট অ্যাকচুয়ালি what is required, where is the gap,
তো এই রকম ভাবে যদি কেউ কোনো কিছু নিয়ে আসে, প্রপোজাল নিয়ে আসে, ইনভেস্টর যারা আছে দে আর অ্যাকচুয়ালি ওয়েটিং ফর দ্যাট। সো ফার আমি এ পর্যন্তই বলবো। এরপরে নিশ্চয়ই আরো সুযোগ আসবে। ধন্যবাদ মোহাম্মদ। শওকত ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনি খুব সুন্দর করে আমাদেরকে জিনিসগুলো বলছেন। আমি আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে বলবো, শওকত ভাই যে কথাটা বললো, আসলে আমার যদি নলেজ, দৃষ্টিভঙ্গি এবং ইনোভেশন থাকে আমার উদ্যোগের মধ্যে, তাহলে এবং সেটাকে যদি আমরা সুন্দর করে মানে প্যাকেজ করতে পারি, তাহলে আসলে ইনভেস্টরদের কাছে গেলে ইনভেস্টররা আসলে জিনিসটাকে পজিটিভলি নেবেন। এবং উনি আরো কিছু কথা বললেন যে আমাদের অপরচুনিটি হিউজ, কারণ আমাদের আছে হচ্ছে 170 মিলিয়ন, তার মানে হচ্ছে 17 কোটি মানুষ। যে এক্সাম্পলটা উনি দিলেন বিকাশের জন্য, যে বিকাশ কেন এত বড় হয়েছে, কারণ বিকাশের অনেক প্রায় 3 কোটি ইউজার। তাহলে আমাদের যে এই এক্সপোনেনশিয়াল গ্রোথ, এই গ্রোথে যদি আমরা দেখতে পারি, তাহলে কিন্তু অনেক বড় কিছু বাংলাদেশে করা যেতে পারে। আমি একটা এক্সাম্পল দিতে চাই। কিছুদিন আগে ইন্টেলের চেয়ারম্যান এবং ম্যাট্রনিকের উনি চেয়ারম্যানও, উনি একটা কথা বলছেন যে বাংলাদেশের মার্কেট, যে আমাদের আসলে এক্সপোর্ট করার দরকার নাই। সো এই যে একটা কনসেপ্ট উনি বলছেন, সেটা আসলে আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমাদের লোকাল মার্কেটটা অনেক অনেক বড়, আমাদেরকে দেখতে হবে কোন জায়গাটায় আমরা কাজ করতে চাই। আমি শুধু আরেকটা পয়েন্ট বলবো যে এই কোভিডের সময় আমরা দেখেছি যে মানুষ যখন ঘর থেকে বের হবে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন এলাকায় ধান কাটার জন্য মেশিন দিয়ে দিয়েছেন, যে মেশিন আমাদের অটোমেটিক ধান কেটে সব রেডি করে দিছে। এই যে একটা টেকনোলজির অ্যাডাপ্টেশন আমাদের প্যান্ডামিক সিচুয়েশন বা ডিজাস্টার ম্যানেজমেন্টে হেল্প করছে, এটাই আসলে হচ্ছে টেকনোলজির বিউটি। সো এটাকে আমাদেরকে রাইটলি অ্যাপ্রোচ করতে হবে। সো আমাদের যারা তরুণ উদ্যোক্তা আছে তাদেরকে বলবো যে ইনভেস্টমেন্ট, আমাদের মার্কেট এখন অনেক ম্যাচিওর। সো আমাদেরকে রাইট স্কিল, রাইট টিমকে ডেভেলপ করে রাইট প্রোডাক্টটা প্যাকেজ করলে ইনভেস্টমেন্ট পাওয়া যেতে পারে। আমি এখন চলে যেতে চাই আমাদের A2I থেকে হেড অফ টেকনোলজি, A2I ইনোভেশন ল্যাব, ফারুক আহমেদ জুয়েল। জুয়েল ভাই, আপনি অনেক দিন ধরে ইয়াংদের নিয়ে কাজ করেন, টেকনোলজি নিয়ে কাজ করেন, 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের অনেক ধরনের ইনোভেশনে A2I থেকে আপনারা সাপোর্ট করছেন। এখন আমি জুয়েল ভাইকে বলবো, আমাদের যে একটা উদ্যোগ নিতে হলে 4th ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জন্য আমাদের কমপ্লিমেন্টারি স্কিল লাগবে, যে একটা মানুষের সকল স্কিল থাকবে না। তার মানে আমাদের একটা কমপ্লিমেন্টারি স্কিলফুল টিম তৈরি করতে হবে যদি আমাদের একটা ভালো উদ্যোগকে বাস্তবায়ন করতে হয়। সো এই রেসপেক্টে আমি জুয়েল ভাইকে বলবো আপনার ভিউ পয়েন্টটা এখানে শেয়ার করার জন্য, যাতে আমাদের তরুণ উদ্যোক্তারা ইন্সপায়ার্ড হয়। জুয়েল ভাই। জি, ধন্যবাদ মোহন ভাই। আমি প্রথমে সরি বলে নিচ্ছি, আমার এখানে ইলেকট্রিসিটির বিশাল প্রবলেম হচ্ছে, জেনারেটরও কাজ করতেছে না, তাই আমি ভিডিওটা দিতে পারতেছি না। আচ্ছা, আপনি যেই এতক্ষণ আলমাজ ভাই, শাকাত ভাই যেই আলাপগুলা করলেন, ওইটা আমি সহমত বলতেছি যে আমাদের দেশে যদি এখন বর্তমান অবস্থাটা একটু আমরা দেখি, যেমন আমার একটা সৌভাগ্য হয়েছে, আমি প্রচুর মানুষের ইন্টারভিউ করেছি, প্রচুর ইয়াংদের, এবং এখনের স্কুলের বাচ্চাগুলো এত স্মার্ট, চিন্তা করতে পারবেন না। ক্লাস 8-এর এক বাচ্চা যখন মেশিন লার্নিং নিয়ে ডেসক্রিপশন দিল, প্রেজেন্টেশন দিল, আমরা একদম অবাক হয়ে গেলাম। হয়তো অনেক ইউনিভার্সিটিতেও হয়তো মাস্টার্সে বা আন্ডারগ্রেডে 1-2টা কোর্স থাকে, কিন্তু এই ক্লাস 8-এর একটা বাচ্চা শেরেবাংলা স্কুলের, আমরা সুপার ইমপ্রেসড হয়ে গেলাম। এরপরে দেখলাম এই ব্যাচটা অনেক বড়, এত স্মার্ট ওরা। ওরা যখন আসবে নেক্সট বিল্ডিং এ, আমাদের পুরা ধরেন ইন্ডাস্ট্রি থেকে যতগুলো সফটওয়্যারের এখন রিকোয়ারমেন্ট হচ্ছে, যেখানে ধরেন ব্লক চেইন অথবা আমরা বললাম মেশিন লার্নিং, এআই ইনকর্পোরেটেড থাকতে হবে, এই সার্ভিস দরকার, এইখানেও যখন বিডিং এ আসতেছে, তখনও দেখতেছি কোম্পানি হ্যাভিং দ্য quality and having the experience of doing such type of modern technology বা তে তারা অলরেডি নাম্বার অফ ওয়ার্ক ডান কমপ্লিশন করে ফেলে। যদিও ওইসব কোম্পানিগুলো যারা সিটিও, তারা যখন স্টুডেন্ট ছিল, তাদের কারিকুলামে কিন্তু ছিল না। আমাদের অ্যাডাপশনের ব্যাপারটা বলতেছে, আমরা কত কুইক করতে পারি। ইভেন
মোর দেন ফিউ হান্ড্রেড এই মডার্ন টেকনোলজি নিয়ে কোম্পানি হচ্ছে মডার্ন টেকনোলজি নিয়ে কাজ করতেছে বাইরে। তো আমার কথা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো হচ্ছে করোনা তো আমাদের না বলে চলে আসছে। ফোর্থ কিন্তু আমরা অনেক করে ফেলছি, যেহেতু predict করছি, আমরা এটা তো আমরা করবোই। আমরা কেন একটু না মোর দেন 500 এই মডার্ন টেকনোলজি নিয়ে কোম্পানি হচ্ছে মডার্ন টেকনোলজি কাজ করতেছে বাইরে। তো আমার কথা হচ্ছে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো হচ্ছে করোনা তো হচ্ছে ইকো হচ্ছে ফোর্থ কোন জায়গা থেকে করে ফেলছি, আমরা কেউ মনে হয় ডাবল চালিয়ে রাখছি। আমরা কেন একটু না মামুন ভাই, কেউ মনে হয় 2টা ডিভাইস চালিয়ে রেখেছে, ইকো হচ্ছে। নেক্সট হচ্ছে এখন আমরা যদি অ্যাক্টিভ রোলে থাকতে চাই, আমার কি কথা আছে, আমরা তো হার্ডওয়্যার ডেভেলপমেন্টে আমরা অনেক পিছিয়ে। যেমন একটা যদি বলা হয় আইফোনের ফর্ম ফ্যাক্টরটা আমার তৈরি হবে বা এই ডিভাইসটা তৈরি করতে হবে, এই লেভেলের ফিনিশিং আসলে আমরা দিতে পারবো না। বাট যদি আই লেভেল কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট হয়, ভিতরের কোনো ইঞ্জিন ডেভেলপমেন্ট হয়, ওইটা আমরা একদম কনফিডেন্ট পারবো। এবং শুধু আমরা বলতে অনেকগুলো কোম্পানি পারবে বাংলাদেশে। সো আমরা যদি একটু অ্যাক্টিভ রোলে চলে যাই, আমার একটা অভিজ্ঞতা ছিল, আমি একটা সার্টেন পিরিয়ড জাপানিজ কিছু কোম্পানির সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল। তো দেখা গেছে হার্ডওয়্যার গুলো ওরা তৈরি করতো, সফটওয়্যার গুলা ফার্মওয়্যার গুলা আমরা লোকালি ডেভেলপ করতাম। হচ্ছে একইভাবে যদি কিনা এইভাবে আমাদের নেক্সট জেনারেশন হচ্ছে অ্যাক্টিভ রোলে চলে যায় একদম ফোর্থ আইআর কে সাপোর্ট দেওয়ার জন্য, তো এখন শুরু করতে পারি। এতে করে যে করা যায় সেটা হচ্ছে একাডেমির মধ্যে একটা বিশাল চেঞ্জেস আনা লাগবে। একাডেমিতে ধরেন এই সিস্টেমের মধ্যে ওই যদি কোনো একটা ডিসরাপশন ঘটাতে হয়, আপনি এইভাবে চিন্তা করেন, সূক্ষ্ম চিন্তাগুলো যদি এখন আমরা না করি, একটা মেকানিক্যাল, একটা ইলেকট্রিক্যাল, আর একটা হচ্ছে সিএসসি, 3টা স্টুডেন্ট যদি একসাথে বসে তাহলে একটা রোবট বানানো সম্ভব, মানে ফিজিক্যাল রোবটের কথা বলতেছি। সো যে কোনো ডিসরাপশন যেখানে হয়েছে সেখানেই দেখবেন একটা ফিউশন আছে, মাল্টিপল টেকনোলজি একসাথে কাজ করার। তো এই ফিউশন হবে। একটু আগে যে আমরা শুনলাম যে ধরেন এগ্রিকালচার, আমি তো মনে করি সিএসসির স্টুডেন্টকে যদি এক সেমিস্টার এগ্রিকালচার করে তাহলে ওই ডিসকাশন হবে, কারণ সে জানবে তার টেকনোলজি কিভাবে এগ্রিকালচার ইউজ হবে। এই ফিউশন গুলা দরকার, আদারওয়াইজ ডিসরাপশন হবে না। ডিসরাপশন হলে আমরা জায়গা করে নিতে পারবো না। আর ফাইনালি আমি বলবো আমাদের টেকনোলজিক্যাল লিডার দরকার, যাকে আমরা ফলো করতে পারি। আমাদের এখন পর্যন্ত টেকনোলজিক্যাল আইকন হয়তো ওইভাবে তৈরি হয় নাই যাকে ইয়ংরা ফলো করবে, এবং আমাদের প্রচুর পরিমাণে মেন্টর দরকার। ইভেন আমরা প্রত্যেকে যদি সার্টেন স্টুডেন্ট, সার্টেন ইয়ুথদেরকে আমরা একটু মেন্টরিং করি, আমি শিওর এখানে কিছু ভালো রেজাল্ট আসবে। এবং ইন্ডাস্ট্রি এবং একাডেমির সাথে এখনই ক্লোজ রিলেশনশিপে কাজ করা শুরু করা দরকার, যেখানে ইন্ডাস্ট্রি পিপলরা গিয়েও একটু ক্লাস নেওয়ার সুযোগ পাবে, একইভাবে একাডেমিক লোকজন একটু ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করার সুযোগ পাবে, এবং ডেফিনেটলি কনসিডারিং দ্য ফোর্থ আইআর। থ্যাংক ইউ। জুয়েল ভাই, আপনাকে ধন্যবাদ, অনেক সুন্দর বলেছেন। আমি যদি একটু বলি যে জুয়েল ভাই একটা কথা বলছেন যে আমাদের এই একাডেমিক কারিকুলামকে চেঞ্জ করতে হবে। আসলেই স্ট্রিম এডুকেশন যদি চিন্তা করি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথস, এটাকে যদি আমরা চিন্তা করি, আমাদের আসলে এই জায়গায় আমাদের যারা এখন স্কুলে পড়ে তাদেরকে যদি আমরা স্ট্রিম এডুকেশন, রোবোটিক্স বা অন্যান্য যেগুলো আছে সেগুলোর সাথে আমরা ওরিয়েন্টেড করি, তাহলে ফিউচারে তারা আরো বেশি ইফেক্টিভ হবে। এবং আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অলরেডি বলছেন যে আমাদের কারিগরি দক্ষতা, কারিগরি শিক্ষাকে আরো বেশি প্রমোট করতে হবে। তাহলে আমরা যে যারা রুরালে থাকে, যারা পড়াশোনা বেশি করে না, তাদেরকে আমরা কারিগরি শিক্ষার মাধ্যমেও কিন্তু আমরা এগিয়ে দিতে পারি। আরেকটা জিনিস এখানে খুব ভালোভাবে জুয়েল ভাই বলার চেষ্টা করছেন, সেটা হচ্ছে প্রবলেম সলভিং অ্যাটিটিউড। সো আমাদের এই জায়গাটাতে যেতে হবে। আমাদের যারা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটি পড়ে তাদেরকে তাদের চারপাশে কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করতে হবে, করে যে টেকনোলজির মাধ্যমে ওই সমস্যাগুলো কিভাবে সলভ করা যায়। এক একটা সলিউশন কিন্তু এক একটা নতুন উদ্যোগ হতে পারে। সো আমাদের ওই যে ভিউ পয়েন্টটা, শওকত ভাইয়ের কথাকে যদি আমি একটু আসি,
যে একটা সলিউশন করে ওই ভিউ পয়েন্টটা তৈরি করা যে এই সলিউশনটাও একটা উদ্যোগ হতে পারে। সো আমি এখন আমাদের অডিয়েন্সদের জন্য একটু নতুনত্ব নিয়ে আসতে চাই, কারণ আমাদের ডক্টর সাদ কাশেম সাহেব আছেন, উনি রোবোটিক্স নিয়ে কাজ করেন। সো রোবোটিক্স অলরেডি একটা ফিউচার, আমরা ম্যানুফ্যাকচারিং বলি, অনেক কাজ আমাদেরকে রোবট করে দিবে। আমাদের আলমাস ভাই রোবট নিয়ে কথা বলেছেন, শওকত ভাই বলেছেন, জুয়েল ভাই বলেছেন। সো আমি সাদ কাশেম ভাইকে বলবো যে কিভাবে আমাদের নতুন উদ্যোক্তারা রোবটের ডেভেলপমেন্ট, রোবট ইউজ করে বিভিন্ন কাজ করা যায়, আমার অটোমেশন করা যায়, সেখানে উদ্যোগ নিতে পারে, উদ্যোক্তা হতে পারে। আমি ইন্ডিয়ার একটা এক্সাম্পল দিতে চাই। ইন্ডিয়াতে আইআইটি দিল্লির এক প্রফেসর, উনি গ্রামের বিভিন্ন কাজ, যেমন হচ্ছে যে মানে যে তাঁত শিল্প আছে, তারা যে কাজগুলো করে সেখানে টেকনোলজি বা রোবোটিক অটোমেশনের মাধ্যমে তাদের প্রোডাক্টিভিটি আরো কত বাড়ানো যায় সেগুলো নিয়ে কাজ করছেন। সো আমাদেরও এই ধরনের অনেক অপরচুনিটি আছে। তো সাদ কাশেম ভাই, আপনি যদি আমাদের নতুন উদ্যোক্তাদেরকে এই ব্যাপারে আপনার অভিজ্ঞতা এবং অপরচুনিটিগুলো নিয়ে শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম। সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। জি। তো আজকের আমাদের টপিকটা ছিল ডিসরাপটিভ টেকনোলজি আপনার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কি ইফেক্টটা করে। তো ফার্স্ট অফ অল ডিসরাপটিভ ওয়ার্ডটাই একটু নেগেটিভ। আসলে কিপ নেগেটিভ ওয়ার্ড হিসেবে ইউজ করা হয় যাতে প্রবলেম ক্রিয়েট করে ফোর্থ রেভলিউশনে। তো এই ওয়ার্ডটা প্রথমে আপনার পপুলার করে ক্লেটন 1997-এ ওর পাবলিকেশনে ডিসরাপটিভ টেকনোলজিস। তো মেইনলি এটা বোঝায় নতুন কোনো টেকনোলজি আসলে প্রথমে আমাদের একটা ভয় থাকে। আমাদের একজন প্যানেল মেম্বার এই কথাটা বলেছেন, প্রথমেই আমরা মনে করি যে আমরা চাকরি হারাবো, বেশিরভাগ মানুষ চাকরি হারাবে। প্রথম যখন আপনার টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুরু হয়, তখন কিন্তু বিশাল একটা আন্দোলন হয়েছিল যে টেক্সটাইল যদি অটোমেশন হয় তাহলে অনেক মানুষ চাকরি হারাবে। এখন এই সময় যদি আপনারা চিন্তা করেন টেক্সটাইলে যদি আমরা কাউকে এখন বলি কাপড় হাতে বানাতে হবে, তাহলে হয়তো খুঁজেই পাওয়া যাবে না। বাংলাদেশে যখন আপনার এগ্রিকালচার রেভলিউশন হচ্ছিল তখন একই কথা বলা হয়েছিল, এগ্রিকালচারে যদি আমরা অটোমেশন নিয়ে আসি তাহলে হয়তো অনেক মানুষ কাজ হারাবে। এখন দেখা যায় যে ধান কাটার জন্য মানুষ পাওয়া যায় না। তো মানুষ আসলে অ্যাডাপ্ট করে ফেলে নতুন নতুন টেকনোলজির সাথে সাধারণত অটোমেটিক্যালি। তো আমাদের এখন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে মানুষ বেশি কাজ করতেছে দেন অন্যান্য ইন্ডাস্ট্রি। যখন গার্মেন্টস এর রোবট বা অটোমেশন চলে আসবে তখন মানুষ আরেকটা স্ট্রিমে যেতে হবে, নতুন স্ট্রিমে যেতে হবে। তো আমি আসলে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আপনার মিনিস্ট্রি অফ আইসিটি ডিপার্টমেন্টকে বাংলাদেশের। ওরা খুব ভালো উদ্যোগ নিয়েছে যে ওরা কিছু স্টুডেন্টকে এখনই যাচ্ছে যে রোবোটিক প্রসেস অটোমেশনে ট্রেনিং দেওয়া হচ্ছে, যাতে ফিউচারে আমাদের ইন্ডাস্ট্রি গুলা এখন রোবোটিক প্রসেস অটোমেশন যাবে, আমাদের যে রেডি ওয়ার্কফোর্স থাকে। তো রোবোটিক প্রসেস অটোমেশন আসলে সফটওয়্যার বেস। এখনকার বেশিরভাগ ইন্ডাস্ট্রি আমাদের কাতারেও আপনার বেশিরভাগ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ব্যাংক গুলো রোবোটিক প্রসেস অটোমেশন অ্যাডাপ্ট করতেছে। প্লাস অস্ট্রেলিয়া আমি ছিলাম 7 বছর। আমরা যখন আমি অস্ট্রেলিয়া প্যাসিফিক গ্যাস পাইপলাইনে কাজ করতাম অ্যাজ এ কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনিয়ার, তখন আমরা আরপি অ্যাডাপ্ট করা শুরু করি। তো আমাদের যত অ্যানালাইসিস প্লাস আমাদের ইভেন ফিনান্সিয়াল স্টেটমেন্ট সব আরপি এর মাধ্যমে করা হইতো। তো এখন আমাদের নতুন একটা ওয়ার্কফোর্স দরকার যারা আপনার রোবোটিক্স মেকাট্রনিক্স জানবেন, যারা রোবোটিক্স প্রসেস অটোমেশন জানবেন। আমাদের ইউনিভার্সিটিতে বাংলাদেশে এখন পর্যন্ত খুব সম্ভবত কোনো ডিপার্টমেন্ট নাই রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট, অথচ অস্ট্রেলিয়া বা কাতারে কিন্তু আমাদের এরকম ডিপার্টমেন্ট আছে, শুধু রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট। আমাদের দেশে মনে হয় খুব সম্ভবত এই জিনিসটা একটু আগায় নেওয়া উচিত যে সিএসসি ডিপার্টমেন্ট গুলো যদি থাকে, সিএসসি ডিপার্টমেন্টে রোবোটিক্স ঢুকানো বা মেকাট্রনিক্স একটা সাবজেক্ট আলাদা করে ঢুকানো, প্লাস রোবোটিক প্রসেস অটোমেশনের সাবজেক্টটা ঢুকানো। রোবোটিক্স প্রসেস অটোমেশন আপনার বিজনেস স্টুডেন্টও করতে পারে, যেহেতু আপনি যদি ইউআই পাথ ইউজ করেন তখন প্রোগ্রামিং এর প্রয়োজন হয় না, ফ্লো চার্ট বেসিস করা যায়। আপনার ভিজুয়ালাইজ করে একটা প্রোগ্রাম বা প্রবলেম যদি আপনি সলভ করতে চান একটা কোম্পানি, তখন আপনার প্রোগ্রামিং নলেজ না থাকলে হয়, আপনার ফ্লো চার্টের মাধ্যমেও আপনারা এই রোবোটিক প্রসেস অটোমেশন করতে পারেন। সিম্পলি এখন আমরা যখন কাতারে আছি, কাতারে যখন আমি আপনার শপিং করি, আমাদের এখন আর মোটামুটি কাউন্টারে কোনো প্লেসমেন্টে যেতেই হয় না।
তো আমি আমার মোবাইল থেকে স্ক্যান করতে পারি প্রতিটা প্রোডাক্ট আমি যেগুলো কিনবো। কেনার পরে আমি আমার ঝুড়িতে নিলাম, আমি অটোমেটিক আমার মোবাইল থেকে ক্রেডিট কার্ড দিয়ে পে করা হয়ে যায়। বাস আমি এখান থেকে বের হয়ে চলে আসি, নিজে প্যাকেটিং নিজে করে, ইভেন টাচলেস। আমাদের যেহেতু করোনার প্রবলেম এখন, আমার কাউকে ফেস করতে হয় না, কোনো কিছু টাচ করতে হয় না, নিজের প্রোডাক্ট নিজে নিয়ে নিজে বের হয়ে আসা যায় শপিং মল বা সুপার শপ থেকে। কাউকে জিজ্ঞাসা করা লাগে না, কোনো পেমেন্টও করা লাগে না, সব অটোমেটেড হয়ে যায়। তো এই মজার জিনিসগুলো এখন হচ্ছে এই ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের দেশে ওই জিনিসটা একটু আগায় নেওয়া উচিত। আসলে প্রতিটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আসলে সবসময় আপত্তি থাকে। যখন আপনার প্রথম টেলিভিশন শুরু হয় তখন কিন্তু মানুষ আপত্তি করছিল, তো তখন ডিস্ট্রাপশন ছিল। যারা নিউজ মিডিয়া, প্রিন্ট মিডিয়া ছিলেন, নিউজ পেপার ইন্ডাস্ট্রিটা মনে করছিল যে টেলিভিশন আসার পরে ওদের সব বিজনেস সব শেষ হয়ে যাবে। মানে যারা ইনভলভ আছে আপনার নিউজ পেপার ইন্ডাস্ট্রি বা অন্যান্য মিডিয়াতে, তারা আপনার সবাই চাকরি হারাবে। কিন্তু এখনো দেখেন টেলিভিশন বেশ পপুলার, সাথে সাথে নিউজ পেপারও চলতেছে, প্লাস টেলিভিশন নতুন জব ক্রিয়েট করতেছে। টেলিভিশন নিউজ প্রেজেন্টার, ইনফরমেশন গ্যাদার করার জন্য সাংবাদিকরা আছেন। তো প্রতিটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রবলেম থাকবে, ডিসরাপশন থাকবে, সবার ভয় থাকবে চাকরি হারানো। কিন্তু আমাদের আস্তে আস্তে নিজেদেরকেও ডেভেলপ করে নিতে হবে, নিজেদেরকেও অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো যত পারা যায় আমাদের একটু নতুন নতুন টেকনোলজি সম্পর্কে যেমন জানতে হবে, ট্রেনিং গুলা নিতে হবে। এখন কিন্তু আমাদের নাস্টেক কিন্তু অনেকগুলো অফার বাইরে অর্ডার পাচ্ছেন আরপিআর অটোমেশনের জন্য। বিভিন্ন কোম্পানি কিন্তু তাদের সিস্টেম গুলো আরপি তে জেনারেট করতে যাচ্ছেন। কারণ একের তো সুবিধা হচ্ছে কি, একটা রোবট কিন্তু সাধারণত 3টা মানুষের কাজ করতে পারে। কারণ মানুষ হয়তো 8 ঘন্টা একদিনে 8 ঘন্টা কাজ করতে পারে, হয়তো আবার রিয়েল ওয়ার্ক টাইম মানে আরো কম। কারণ এর মধ্যে লাঞ্চ টাইম থাকে, মানুষের সবসময় একসাথে একটানা কাজ করতে পারে না, তারপর রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়। কিন্তু একটা রোবট কিন্তু 24 আওয়ার্স কাজ করতে পারে। তো একটা রোবট আপনার 3 জনকে রিপ্লেস করা যায়। সো এই অটোমেশন গুলাতে আসলে আমাদের ভালো ইনভেস্টমেন্টে আসতে হবে। কারণ বেশিরভাগ কোম্পানি কস্ট কাটিং যেমন করতে চাইবে, প্লাস রিলায়েবল ওয়ার্কফোর্স চাইবে, দেন অ্যাকুরেসি চাইবে কম্পিটিশনে। সেই জিনিসগুলোর জন্য মানুষ আস্তে আস্তে কোম্পানিগুলো আর পেতে যাবে। আমাদের এটা কোনো মানে বাধা দেওয়ার কোনো অপশন নাই, আমাদের এই ডেভেলপমেন্টের দিকে যেতে হবে। ইভেন আমরা একটা মজার কাজ করতেছি কোভিড-19 পেশেন্ট ডিটেক্ট করার জন্য। আমরা মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে কোভিড পেশেন্ট পজিটিভ না নেগেটিভ এটা এক্স-রে মাধ্যমে ডিটেক্ট করার চেষ্টা করতেছি। তো আমাদের পেপারটা অলরেডি IEEE জার্নালে পাবলিশ হয়েছে। মেথডটা হচ্ছে আগে যখন ফার্স্ট দিকে WHO যখন কাজ করা শুরু করে আপনার রেডিওলজি বা এক্স-রে রিপোর্ট থেকে কোভিড-19 ডিটেক্ট করার জন্য, তখন তাকে খালি চোখে আপনার অ্যাকুরেসি প্রায় 40% সামথিং 43%। খালি চোখে ডাক্তাররা ডিটেক্ট করতে পারে না লাং ইনফেকশনটা কি নিউমোনিয়া, না লাং ইনফেকশনটা আপনার কোভিড-19, না সার্স, না মার্স। তো আমাদের কাছে 6,000 স্যাম্পল ছিল বিভিন্ন দেশ থেকে কালেক্ট করা। তো 6,000 স্যাম্পলের মধ্যে আমাদের কাছে 450 মতো আপনার কোভিড-19 পেশেন্ট ছিল। তো আমরা কম্পিউটারকে শেখানো হয় বা মেশিন লার্নিং দিয়ে আমরা ফিড করা হয় এক একটা এক্স-রে রিপোর্টকে 256 by 256 গ্রিড দিয়ে ভাগ করে, যে সিগনেচার দেখার জন্য কোনটা ডিফারেন্স কত। তো আমরা প্রথমে ওদিকে কম্পিউটারকে শিখাই যে এই পেশেন্টের যদি এরকম সিগনেচার থাকে আপনার লাং এ ইনফেকশনে, তাহলে এটা কোভিড-19 পেশেন্ট, এটা সার্স এর পেশেন্ট, এটা মার্স এর পেশেন্ট, এটা নিউমোনিয়া পেশেন্ট, আর এটা এই রোগীর কোনো অসুখ মানে লাং ইনফেকশন নাই, ইজ দ্য নর্মাল পেশেন্ট। তো প্রথমে 6,000 রিপোর্ট যখন আমরা ফিড করি, তো কম্পিউটার ডিপ লার্নিং দিয়ে লেয়ার 256 লেয়ার ওরা দেখতে পারে। এটা খালি জায়গায় দেখাই সম্ভব না, বা খালি জায়গায় ডিফারেন্সটা পাওয়া সম্ভব না এগুলোর মধ্যে ডিফারেন্স কি। কিন্তু কম্পিউটার কিন্তু আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে এই সিগনেচার গুলা ধরতে পারে। তো এখন আমরা যখনই নতুন কোনো একটা পেশেন্টের এক্স-রে ইমেজ ফিড করি, তখন ওই আগের থেকে যে শিখছিল কম্পিউটার নিজে, সেখান থেকে কিন্তু আমাদের বলতে পারে এখন এটা কোভিড-19 পেশেন্ট, না আপনার সার্স এর পেশেন্ট, না মার্স এর পেশেন্ট, না আপনার নিউমোনিয়া। সবগুলো কিন্তু লাং ইনফেকশন প্রায় কাছাকাছি খালি চোখে। কিন্তু যখন আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করবেন, ডিপ লার্নিং এ যাবেন, তখন কিন্তু ডিফারেন্স গুলো বোঝা যায়। তো এটা দিয়ে আমরা আসলেই বেশ সাড়া পাই এই কাজটা নিয়ে। আমাদের এখানে হামাদ হসপিটাল আছেন, ওরা এটাতে টেকনোলজি ট্রায়াল বেসিস আছে কতটা কার্যকর হয়। তো আমাদের মোটামুটি অ্যাকুরেসি লেভেল প্রায় 98% এর মতো। আমরা রিসেন্টলি একটা ডিটেক্ট করতে পারিনি, একটা পেশেন্টটা ছিল একটা বাচ্চা, 6 বছরের বাচ্চা।
তো ওর ইনফেকশনটা ওরকম ডেভেলপ করেনি, ওইখানে আমাদের মেশিনে ডিটেক্ট করতে পারেনি যে এটা কোভিড-19 পেশেন্ট, অথচ বাচ্চাটা কোভিড-19 পেশেন্ট ছিলেন। তো টেকনোলজি আপনার অনেক হেল্প করবে আপনাদের ডিটেকশন প্রসেস থেকে শুরু করে। তো আমাদের ইয়াং যারা জেনারেশন, তাদেরকে আমি আসলে বলতে চাই, আপনারা যদি স্কুল বা ইউনিভার্সিটি লেভেলে আপনার এই কোর্সগুলো না পান, নিজেরা আপনারা সেলফ লার্নিং প্রসেসে যেতে পারেন। সেলফ লার্নিং এ আপনারা রোবোটিক প্রসেস অটোমেশন শিখতে পারেন, খুব সহজ। আপনার ইউআইপাথ একটা সফটওয়্যার আছে, আপনারা অনলাইনে পাবেন, প্ল্যাটফর্ম বলে আর কি, ইউআইপাথ প্ল্যাটফর্ম, ওগুলো ডাউনলোড করে, ফ্রি সফটওয়্যার এগুলো ডাউনলোড করে আপনারা অনলাইনেও শিখতে পারেন, অথবা যদি ট্রেনিং সেন্টার কোথাও থাকে ওখানে শিখতে পারেন, বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো মেকাট্রনিক্স এর বা রোবোটিক্স এর আপনাদের আস্তে আস্তে ডেভেলপমেন্টের মানে ওইদিকে ফোকাস বেশি করতে হবে। আর অবশ্যই আপনার রোবোটিক্স মেকানিক্স এ মজা পাবেন, এনজয় করবেন। আর আপনারা যখন নতুন নতুন মেশিন ডেভেলপ করবেন, তখন আমাদের দেশও মানে সামনের দিকে যাবে, আমাদের ওয়ার্কফোর্সও ডেভেলপমেন্ট হবে। আমরা স্কিল লেবার করার জন্য আমাদের এই টেকনোলজির দিকে খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করা লাগবে। এখন প্রতিটা জিনিসই অটোমেশন, ইভেন গাড়িগুলো থেকে শুরু করে। আমি যখন পিএইচডি করি অস্ট্রেলিয়ায়, আমার টপিক ছিল আপনার ভেহিকল অ্যাক্টিভ সাসপেনশন সিস্টেম। আমাদের ইভেন গাড়ির যে সাসপেনশন সিস্টেম, ওইটা যদি আমাদের আরো ভালো রাইড কমফোর্ট পাওয়া যায়, আরো আরাম করে গাড়িতে চলা যায়, সেই জিনিসটার জন্য অ্যাক্টিভ সাসপেনশন সিস্টেম ইউজ করা হয়, যেটা আপনার কম্পিউটার বেস। এগেইন আমরা রোডের সারফেসটা দেখে আপনার ড্যাম্পিং রেশিও কন্ট্রোল করতে পারি, সাসপেনশন সিস্টেমটা মেইনলি কন্ট্রোল করা হয়, তখন গাড়িটার আপনি রাইড কমফোর্ট বেশি পাবেন। তো ইভেন একটা ছোটখাটো কাজেও আপনাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে হয়। তো আমরা এখন এই জায়গা থেকে না পিছিয়ে থেকে আমরা এই জায়গাগুলোতে ফোকাস করা উচিত, আমাদের ইউনিভার্সিটি গুলোতে এই সাবজেক্ট গুলো অ্যাড করা উচিত। আর এটা আসলে মার্কেটিং এর জন্য ভালো, ইউনিভার্সিটি গুলোর জন্য নতুন নতুন সাবজেক্ট অ্যাড করা, প্লাস ফোকাস বেস, এখন নতুন ইন্ডাস্ট্রি রেভলিউশনের বেস নিয়ে কাজ করা। তো প্রতিটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন প্রবলেম হয়, যেমন ব্লকচেইন এখনকার একটা বড় ইস্যু, কারণ আপনারা সবাই মনে হয় শুনছেন বিটকয়েনের ব্যাপারে। ব্লকচেইন, বিটকয়েন যখন আসে সবাই একটু নার্ভাস হয়ে যায়, ইভেন দ্য ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, ব্যাংকগুলো নার্ভাস হয়ে যায় যে ওদের বিজনেসে কি হবে। কিন্তু তার পাশাপাশি কিন্তু চলছে, এখনো ব্লকচেইনের কাজ চলতেছে, তাদের ব্যাংকগুলোর কাজ চলতেছে। তো আমাদের টেকনোলজি অ্যাডাপ্ট করার জন্য আমাদের আগে নিজে থেকে ট্রেন রাখতে হবে, রেডি থাকতে হবে। ভয় পাওয়ার কিছু নাই, আমরা নতুন জব ইনশাল্লাহ ক্রিয়েট করতে পারবো, আর নতুন ভাবে চিন্তা করতে পারবো। আমরা তো লেবার ফোর্স কমে যাবে, আমাদের মানে অ্যানালাইসিস বেস জব গুলা বেশি হবে। আপনারা বাসায় বসে অ্যানালাইসিস করবেন, কোম্পানিতে যাওয়া লাগবে না বা ফ্যাক্টরিতেও যাওয়া লাগবে না, সবকিছু অটোমেটেড হয়ে যাবে। সো দ্যাটস অল ফ্রম মি। হয়তো আর কেউ কিছু বলবেন? থ্যাংক ইউ ডক্টর কাশেম, আপনার সুন্দর বলেছেন। সো এখান থেকে আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদেরকে আসলে কমপ্লেক্স প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা ডেভেলপ করতে হবে। আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই ওনার কথা থেকে, সেটা হচ্ছে উনি অনেকগুলো এক্সাম্পল বলছেন যেটা কাতারে হচ্ছে বা অস্ট্রেলিয়াতে হচ্ছে। আমাদের ইয়াংদের মনে রাখতে হবে আমাদের প্রবলেমগুলো কিন্তু কাতারে বা অস্ট্রেলিয়াতে নাই, আমাদের প্রবলেমগুলো শুধু আমাদের। তাহলে কি করতে হবে? আমাদের টেকনোলজি শিখে আমাদের প্রবলেমগুলোকে আমাদের মতো করে সলভ করতে হবে, তাহলে আমাদের মানুষরা এই সলিউশনগুলো ইউজ করে বেনিফিট হতে পারবে। কখনোই আমরা আসলে ডাইরেক্ট কোনো সলিউশন বাইরে থেকে নিয়ে আমাদের মেজরিটি প্রবলেম সলভ করতে পারবো না। আমি সবার জন্য বলে রাখি, আমাদের বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিতে রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ডিপার্টমেন্ট শুরু হয়েছে, এবং তার বাহিরে আরো অন্যান্য ইউনিভার্সিটিতে হচ্ছে। সো এটা আমাদের জন্য একটা পজিটিভ জিনিস। আরেকটা জিনিস অ্যাড করব যে আসলে একাডেমিক ডিগ্রি এখন আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না। একটা সময় ছিল আমার একাডেমিক ডিগ্রি অনেক বেশি ইম্পর্টেন্ট, বাট গুগল, অ্যাপেল অলরেডি বলে দিচ্ছে, টেসলা, যে তাদের কাছে একাডেমিক ডিগ্রির চেয়ে স্কিলটা ইম্পর্টেন্ট। সো আমাদের ইয়াং জেনারেশনকে একাডেমিক ডিগ্রির পাশাপাশি নিজেদের ইন্টারেস্ট অনুযায়ী স্কিল ডেভেলপ করতে হবে, যার মাধ্যমে আমরা আসলে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের যে চ্যালেঞ্জ সেটা আমরা নিতে পারবো। এবং এই ক্ষেত্রে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ ইনিশিয়েটিভ, তার সাথে আমাদের গভর্নমেন্ট, আইসিটি ডিভিশন সব এবং বিডা, অন্য যারা আছে, আমাদের বেসিস, সবাই একযোগে কাজ করতেছে যে কিভাবে আমাদের ইয়াং জেনারেশনে স্কিল ডেভেলপমেন্ট করা যায় এবং সেই সুযোগটা আমরা নিতে পারি। সো এই মুহূর্তে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমি আলমাস ভাইয়ের কাছে আবার একটু ফিরে আসব। আলমাস ভাই,
আমি একটু আগে বললাম যে আমাদের ডিগ্রির চেয়ে স্কিলের ডিমান্ডটা বেশি, এবং এটাই তো ফিউচার। আমি যেহেতু ইউনিভার্সিটিতে পড়াই এবং ইন্ডাস্ট্রিতে আসি, দুই জায়গায় আমি আসলে দেখতে পাই একটু অন্য দৃষ্টিতে। আমি বলি যে আমরা ইউনিভার্সিটি থেকে মোস্ট কেসে আমরা কিন্তু প্রডিউস করি গ্রাজুয়েটস উইথ সার্টিফিকেটস, বাট আমাদের ওইটা থেকে ফিরে আসতে হবে, আমাদের আসলে প্রডিউস করতে হবে গ্রাজুয়েট উইথ স্কিলস। সো এই প্যারাডাইম শিফটটা যদি আমরা করতে পারি, তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে স্কিল গ্যাপ সেটাকে আমরা অ্যাডপ্ট করতে পারবো। আলমাস ভাই, আপনি বেসিসের সভাপতি হিসেবে যদি এই জায়গায় একটু অ্যানলাইট করেন, কারণ বেসিস ইন্ডাস্ট্রি এবং একাডেমি দুইটার সাথেই কাজ করে। আমি আলমাস ভাই থেকে শুনতে চাচ্ছি এই ব্যাপারটা নিয়ে। আলমাস ভাই। জি, আবারও ধন্যবাদ। আমিও কিন্তু আপনার মতো আমার ক্যারিয়ারের প্রায় অর্ধেকটা সময় কিন্তু একাডেমিয়াতে কেটেছে। আপনি জানেন আমি কম্পিউটার সায়েন্স পড়াতাম ফুল টাইম। আই ওয়াজ আ প্রফেসর অফ কম্পিউটার সায়েন্স। কিন্তু এই আপনি যেটা বলেছেন উইচ ইজ ভেরি ভেরি রাইট, যে আমাদের বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে 20 থেকে 22,000 ছেলে মেয়ে প্রতি বছর এই টেকনোলজি রিলেটেড ফিল্ডে, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি এই টেকনোলজি রিলেটেড ফিল্ডে কিন্তু গ্রাজুয়েট করে। অর্থাৎ প্রত্যেক বছর আমরা কিন্তু 20 থেকে 22,000 ছেলে মেয়েকে ওয়ার্কফোর্সে ঢুকানোর কথা। কিন্তু মুশকিল হচ্ছে আপনি যেটা বলেছেন, যে এরা যখন গ্রাজুয়েট করে, দে হ্যাভ দ্য নলেজ বাট দে ডু নট হ্যাভ দ্য স্কিল। তাদের জ্ঞান আছে কিন্তু দক্ষতা নাই। তো তারা যখন গ্রাজুয়েট করে বের হয়, দে আর নট এমপ্লয়েবল। তাদেরকে যেটা করতে হয়, তাদেরকে 3 মাসের একটা ট্রেনিং করতে হয়, বা 6 মাসের একটা ট্রেনিং করতে হয়। বিভিন্ন জায়গায় গিয়ে ট্রেনিং করে, আমাদের বেসিস থেকে বিআইটিএম আছে, বিভিন্ন প্রকল্প আছে সরকারের, এরকম একটা ট্রেনিং করে দক্ষতা অর্জন করে তারপরে সে এমপ্লয়েবল হয় এবং ওয়ার্কফোর্সে ঢুকে। ফলে যেটা হচ্ছে যে এই 3 মাস এবং 6 মাস, 3 থেকে 6 মাস, এই সময়টা তার যেমন ওয়েস্টেজ হচ্ছে তার জীবন থেকে, আমাদের সারা বাংলাদেশের জনসম্পদের একটা অপচয় হচ্ছে। কেননা আপনি জানেন, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশে কিন্তু আমাদের এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নেওয়ার কথা। তার কারণ আমাদের অ্যাভারেজ এজ, মিন এজ হচ্ছে 27 বছর, আমাদের পপুলেশনের মিন এজ। এই 27 বছরের যে এই যে একটা তরুণ দেশ, তরুণ একটা জাতি, এই অ্যাডভান্টেজ কিন্তু আমাদের খুব বেশি দিন থাকবে না। বাই 2040 ইট উইল বিকাম, আমাদের মিন এজ উইল বিকাম অ্যাবাভ 40। তো আমাদের এই যে আগামী 2 দশকের মতো সময় আছে, এই সময়টা যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে এই ডিভিডেন্ডটা আমরা আসলে পাবো না। আমরা যদি আমাদেরকে এই দক্ষতা না দিতে পারি ছেলে মেয়েদেরকে, তো এই দক্ষতা দেওয়ার জন্য আপনি যেটা বলেছেন একেবারে কারেক্ট। আমরা বেসিস থেকে বিভিন্ন সময় একাডেমিয়াদের সাথে, বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আমরা এনগেজড হয়েছি, ইউজিসির সাথে আমরা মিটিং করেছি, যে কিভাবে এই নলেজ এবং স্কিলের একটা ম্যারেজ ঘটানো যায়, কিভাবে লাস্ট সেমেস্টারে অথবা লাস্ট ইয়ারে, গ্রাজুয়েশনের লাস্ট ইয়ার অথবা লাস্ট সেমেস্টারে আমরা কিভাবে হ্যান্ডস অন তাদেরকে অভিজ্ঞতা বা ট্রেনিংটা দিতে পারি। এটা ইন্টার্নশিপের মাধ্যমে হতে পারে, কোঅপশনের মাধ্যমে হতে পারে, বিভিন্ন রকম ভাবে হতে পারে। তো আমরা এগুলো নিয়ে কথাবার্তা বলেছি। সরকারি ইউনিভার্সিটিগুলোতে সময় লাগে, এগুলোতে আপনারা জানেন যে ইউজিসির অনেক রকম নিয়ম কারণ আছে, তাদের কারিকুলাম চেঞ্জের। বাট আসার কথা হচ্ছে যে অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু এর মধ্যে এটাতে এগিয়ে আসছে, এবং তারা কিন্তু অলরেডি কেউ অলরেডি এ ধরনের কাজ শুরু করেছে। এবং নতুন টেকনোলজি, প্রফেসর কাশেম যেগুলো বলছিলেন, যে নতুন নতুন যে টেকনোলজি গুলো আছে সেগুলো নিয়ে আমাদেরকে কারিকুলামের মধ্যে ঢুকাতে হবে। আরেকটা জিনিস শুধু আমি বলতে চাচ্ছি, যে এখানে শওকত ভাই খুব একটা ভেরি ইম্পর্টেন্ট কথা বলেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটি হচ্ছে যে যখন কোনো উদ্যোক্তা ফান্ড খুঁজবে, সে যদি তার সেই উদ্যোগের মধ্যে যদি ইনোভেশন না থাকে, তার উদ্যোগটা যদি সেই একটা সবাই করছে আমিও করি এরকম একটা প্রোডাক্ট হয়, মানে এই ধরনের একটা উদ্যোগ হয়, তাহলে কিন্তু কেউ ইন্টারেস্টেড হবে না সেখানে ইনভেস্ট করার জন্য, বিকজ এটা তাকে এক্সাইট করবে না। তো ইনোভেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি একটু আগে যেটা বললেন, যে কাতারের মতো একটা দেশের থেকে আমি জাস্ট কপি পেস্ট করবো তাহলে কিন্তু হবে না। আমাদের বাংলাদেশে কিন্তু মানে সমস্যার অভাব নাই। এটা নিয়ে তো আমাদের দেশে তো আমরা যেদিকেই তাকাবো নানা রকমের সমস্যা। আমাদের এখানে ট্রাফিক জ্যাম আছে, দুঃখ কষ্ট আছে, কত বহু সমস্যা, আমি এর মধ্যে যাচ্ছি না। আমাদেরকে শুধু একটু যেটা করতে হবে, একটু চোখ কান খোলা রাখতে হবে দুদিকে, যে কোথায় আমার সমস্যা আছে, এবং ওই একটা পার্টিকুলার সমস্যাকে পিক আপ করে এটার একটা সহজ সমাধান বের করে ফেলতে হবে। আমি যদি একটা সহজ সমাধান বের করে ফেলতে পারি, ওইটাই হচ্ছে ইনোভেশন। ইনোভেশন মানে আবিষ্কার না, ইনোভেশন মানে ইনভেনশন না। ইনোভেশন মানে একটা সমস্যাকে নতুন ভাবে সমাধান করা। সমাধান হয়তো আছে, আমি হয়তো আরো একটু ইজি ভাবে সমাধান করব। এইরকম যদি একটা প্রোডাক্ট বা উদ্যোগ আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনার উদ্যোগটা যেমন সফল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে,
আপনার ইনভেস্টমেন্ট পাওয়ার চান্সও অনেক অনেক বেড়ে যাবে। আর একই সাথে আপনার যে উদ্যোগটা, সেই উদ্যোগে যদি আপনি এই নতুন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে টেকনোলজি গুলো আছে, ট্রেন্ডিং টেকনোলজি যেগুলো আছে, যেগুলো নিয়ে আমরা বারবার কথা বলছিলাম, এই যে ব্লক চেন, আপনার রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিগ ডেটা, এই ধরনের টেকনোলজি গুলো যদি আপনি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু সেটা আরো এফেক্টিভ হবে, প্রোডাক্টিভ হবে এবং লুক্রেটিভ হবে ফর ইনভেস্টরদের জন্য। ইনভেস্টররাও তখন আস্থা পাবে যে না, এই কোম্পানিটা বা এই অন্টারপ্রেনারটা মানে এই উদ্যোগটা ফরওয়ার্ড লুকিং, অর্থাৎ এটা কিন্তু আগামী দিনের এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো একটা উদ্যোগ। তাহলে আমি এখানে ইনভেস্ট করি, ইনভেস্ট করলে এটার একটা ভালো পসিবিলিটি আছে, ভালো একটা ভবিষ্যৎ আছে। তো এই দুইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক নম্বর হচ্ছে ইনোভেটিভ একটা প্রোডাক্ট হতে হবে বা উদ্যোগ হতে হবে, এবং দুই নম্বর হচ্ছে সেইখানে আপনাকে নতুন টেকনোলজি ব্যবহার করতে হবে। আপনি পুরনো টেকনোলজি ব্যবহার করলে লাভ নাই। সো নতুন নতুন টেকনোলজি ব্যবহার করে আপনাকে এগিয়ে আসতে হবে। তো এনিওয়ে, দিস ওয়াজ দ্য মেসেজ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আলমাস ভাই, খুব যথার্থ বলেছেন। আমি শুধু আমার একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। আমি যেহেতু ইউনিভার্সিটির প্রফেসর, আমরা ইউনিভার্সিটি থেকে রিসার্চ ল্যাবে রিসার্চ করে রিসার্চ আউটকামটা কমার্শিয়াল করছি সিমেড হেলথ, যেটা কোভিডের আগে বাংলাদেশের প্রায় 16 লক্ষ মানুষকে ডোর স্টেপে স্বাস্থ্যসেবা দিচ্ছে 4IR টেকনোলজি ইউজ করে, আইওটি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, কানেক্টেড হেলথ বলি আমরা। সো এই অভিজ্ঞতাটা আমাদেরকে কি দিচ্ছে, কোভিডের সময় আমরা ডিজি হেলথের সাথে কোলাবোরেশন করে সারা বাংলাদেশে ন্যাশনাল কোভিড-19 সার্ভেলেন্স সিস্টেম লঞ্চ করছি অনলি 2 উইকসের মধ্যে, এবং যার মাধ্যমে আমরা 20 লক্ষ মানুষকে ডোর স্টেপে স্ক্রিনিং করছি, করে সাসপেক্টেড কোভিড পেশেন্ট বের করছি, যাদের স্যাম্পল কালেকশন করে কনফার্মেশন, আইসোলেশন দরকার। সো এই যে জিনিসটা, এবং কন্ট্যাক্ট ট্রেসিংও ছিল এখানে, এই জিনিসটা কিন্তু আমরা বিদেশ থেকে নলেজ নিচ্ছি, কিন্তু আমাদের সলিউশনটা আমরা নিজেরা ডেভেলপ করেছি। সো এই যে কাস্টমাইজেশন, অ্যাডাপ্টেশন এবং ইম্প্যাক্টিং পিপল, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমি নতুন উদ্যোক্তাদের বলবো যে বাংলাদেশের মানুষ হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় রিসোর্স। এদেরকে যদি আমরা ক্লায়েন্ট চিন্তা করি, কিভাবে তাদের জন্য সলিউশন বানিয়ে তাদের কাছে নিয়ে যাব, দেন আমার উদ্যোগটা সফল হবে। আমি এই মুহূর্তে শওকত ভাইয়ের কাছে আসবো। শওকত ভাই, আপনি ইনভেস্টমেন্ট পার্সপেক্টিভে একজন উদ্যোক্তার কাছ থেকে কি কি স্কিল দেখেন? কারণ আমরা জানি ভেঞ্চার ক্যাপিটাল আসলে প্রথম দিকে কোনো আইডিয়াকে ইনভেস্ট করে না, বা কোনো বিজনেসকে ইনভেস্ট করে, ইনভেস্ট করে ফাউন্ডারকে। তো সেই রেসপেক্টে আমাদের এই তরুণ উদ্যোক্তা যারা হবে, তাদের কি কি গুণাবলী থাকা উচিত, কি কি অ্যাটিটিউড বা স্কিল থাকা উচিত, সেই সম্পর্কে যদি একটু শর্টে শওকত ভাই বলেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি যেটা বেসিক, যদি ইয়েতে যাই, দুইটা জিনিস কাজ করে। একটা হলো আইডিয়া, এবং দ্বিতীয় হলো যে পার্সন বিহাইন্ড দ্য আইডিয়া, যে এটা এক্সিকিউট করবে। তো আইডিয়াটা এই জন্য দরকার, যেটা এতক্ষণ আলাপ হলো যে এটা নতুন কিছু কিনা। আমি তো মুদি দোকানে, আমি তো হোটেলে ফাইন্যান্স করবো না, বিকজ এটা গদবাঁধা জিনিস। তো সামথিং নিউ সেটা হইতে হবে। আইডিয়াটা একটা কিছু চমৎকার কিছু থাকতে হবে, যাতে আমি বলতে পারি যে ওয়াও, একটু আগে জীবনে শুনি নাই, এটা তো একটা ভালো জিনিস। তো ওইটা একটা ব্যাপার। কিন্তু আইডিয়া নিয়ে অনেকে চিন্তা করে যে আমার আইডিয়াটা চমৎকার, আমার আইডিয়া ইয়ে, আইডিয়াটা কিন্তু আগে যাচাই বাছাই করার ব্যাপার আছে মার্কেটে। কারণ প্রত্যেক মাই চিন্তা করে তার সন্তান খুব চমৎকার, শ্রেষ্ঠ, কিন্তু সেটা মার্কেট কি চায় সেটাই কিন্তু আসল। তো আইডিয়াটা টেস্টিং করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি মার্কেটে এটার দরকার আছে কিনা, ফিজিবিলিটি আছে কিনা। আর দ্বিতীয় কথা হলো এক্সিকিউট কে করবে। কারণ আমি যেটা বলি যে আইডিয়া হয়তো 10 to 20%, বাট এক্সিকিউশনটা রেস্ট 70 to 80%। কারণ একই সময়ে বিকাশ যে আইডিয়া নিয়ে কাজ করেছে, তারও আগে থেকে কিন্তু অনেকে কাজ করেছে, বা তারও সমসাময়িক শুরু করেছে অনেকেই একই আইডিয়া নিয়ে। কিন্তু বিকাশ যেটা আজকে মার্কেটে 80-90%, অন্যরা কিন্তু 20-22টা মিলে কিন্তু মার্কেটে 10% বা 20%। তো এটা কি জন্য? কারণ এক্সিকিউশন টিমটা কি সেটা দেখতে হবে। টিমের মধ্যে যেটা আমরা দেখি নর্মালি, যেটা আমি আগে বলেছি, স্কিল আছে কিনা, যেটা সে করতে চাচ্ছে তার জন্য রিকোয়ার্ড স্কিল যদি না থাকে, তাহলে ওই জিনিসে না যাওয়াই ভালো, যত চমৎকার আইডিয়া হোক। টিমের মধ্যে কম্বিনেশন আছে কিনা। একজন সব বুয়েটের ইঞ্জিনিয়ার 3 জনে মিলে একটা কাজ শুরু করলো, কিন্তু সেটা কিন্তু এন্টারপ্রাইজের জন্য ভালো না। কারণ এন্টারপ্রাইজ মানে হলো ইউ হ্যাভ টু প্রডিউস সামথিং এন্ড ইউ হ্যাভ টু সেল। তো সেখানে মার্কেটের ব্যাপার থাকে।
মার্কেটিং এর ব্যাপার থাকে, ফাইন্যান্সের ব্যাপার থাকে। তো শুধু সফটওয়্যার ইঞ্জিনিয়ার হলেই কিন্তু হবে না, সফটওয়্যারটা বিক্রি করতে হবে এবং ফাইন্যান্স ম্যানেজ করতে হবে। তো এই কম্বিনেশনটা যদি ভালো থাকে, এবং তাদের মধ্যে কেমিস্ট্রিটা কি, সবাই একজন যা বললো সবাই হা হা করলো, এটা যেমন খারাপ, আবার একজন যা বললো অন্যরা সবাই সেটার বিরোধিতা করলো, সেটাও খারাপ। তো তাদের মধ্যে কম্বিনেশনটা কি আছে সেটাও কিন্তু দেখতে হবে, কারণ ইটস এ লং টার্ম জার্নি। তো ওইটাও আমরা দেখি, এবং আলটিমেটলি কিন্তু প্যাশন, ইউ হ্যাভ টু বি প্যাশনেট ফর দ্য এন্টারপ্রাইজ। এটাকে একটা চাইল্ড হিসাবে মায়ের যেরকম কারণ অনেক আপস এন্ড ডাউন থাকে, দেয়ার ইজ নো বেড অফ রোজেস। এন্টারপ্রেনারশিপ জার্নি কিন্তু মসৃণ জার্নি না। এটা এখানে যারা এন্টারপ্রেনার আছে, আলমাস এবং মামুন, তারা বলতে পারবে। আমরা হয়তো সাফল্য দেখতেছি, কিন্তু এই সাফল্যের পিছনে অনেক পতন আছে, কিন্তু সেই পতন হয়তো কেউ বলে না, কারণ এটা কেউ শুনতেও চায় না। বাট সরাসরি কিন্তু কোনো সাফল্যে উঠা যায় না। তো সেটা কিন্তু লড়ে যেতে হবে, সেটার জন্য টিকে থাকতে হবে। ওই প্যাশনেট না হলে কিন্তু এন্টারপ্রেনার হওয়া যায় না। এবং আলটিমেটলি আমি যেটা বলবো, ইন্টিগ্রিটি। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ভেঞ্চার ক্যাপিটালিস্ট অথবা যে কোনো ইনভেস্টর দেখবে যে আপনার ব্যবসাটা ভালো, কিন্তু আমার টাকা আমার কাছে ফেরত আসবে কিনা। সো ইফ দেয়ার ইজ এ মানে কোনো বিন্দু মাত্র যদি সন্দেহ থাকে যে তার ইন্টিগ্রিটি নিয়ে, তাহলে কিন্তু কেউ টাকা দিবে না। তো আমি যেটা বলবো, আমাদের দেশে এটা কিন্তু খুবই অভাব। আমরা হয়তো পার্সোনালি বন্ধুর থেকে টাকা নেই, সে টাকা ফেরত দেই না, এগুলা কিন্তু আলটিমেটলি ব্যবসাকে কিন্তু খারাপ করে। তো এটা কিন্তু মেনটেন করতে হবে, বিকজ লং টার্ম জার্নির জন্য কিন্তু আপনাকে আপনার এন্টারপ্রাইজের প্রতি, আপনার নিজের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। এটাই মোটামুটি ইন নাটশেল। ধন্যবাদ। থ্যাংক ইউ শওকত ভাই। আমরা অনুষ্ঠানের একেবারে শেষে চলে এসেছি। শওকত ভাই যথার্থ বলেছেন, আসলে ট্রাস্টটা ক্রিয়েট করতে হবে। ট্রাস্টটা যেমন ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য ট্রাস্ট এবং এক্সিকিউশনের ট্রাস্ট, এইটা করতে হবে। আমি লাস্টে জুয়েল ভাইকে বলবো, জুয়েল ভাই আপনি যদি একটু শর্টে 1 মিনিটে আমাদেরকে একটু বলতেন যে তরুণ উদ্যোক্তারা যারা আসবে তাদের জন্য আপনার লাস্ট মেসেজ কি হওয়া উচিত। জুয়েল ভাই। জি, ধন্যবাদ মামুন। সবকিছুর পর সেটা হচ্ছে পলিসি। আমি মনে করি যে একটা ভালো পলিসি দরকার, এখনই দরকার। মিনিস্ট্রি অলরেডি কয়েকটা পলিসি ড্রাফটিং শুরু করে দিয়েছে, আইওটি পলিসি, তারপর হচ্ছে ব্লকচেইন এবং এই মডার্ন এই ইমার্জিং টেকনোলজি যেইগুলো আছে সবগুলো নিয়ে একটা পলিসি সাপোর্ট দরকার, বিকজ এখানে প্রচুর লোক ইনভেস্ট করতেছে এবং হচ্ছে নতুন জেনারেশন ট্রেন্ড আপ হচ্ছে। তো পলিসি সাপোর্টটা পাওয়া গেলে আমার মনে হয় খুব কুইক আমরা চ্যালেঞ্জ গুলাকে মিট করতে পারবো। নতুনদেরকেও হচ্ছে বলবো যে মডার্ন টেকনোলজি নিয়ে তারা অলরেডি কাজ করতেছে, তারা ডেফিনেটলি খুব কেয়ারফুলি আগাতে হবে, বিকজ পুরো ডোমেইনটা নতুন এবং ডেফিনেট প্রত্যেকটা কাজ কোনো না কোনো কে সলভ করতে হবে। যদি প্রবলেমকে সলভ করা যায় তাহলে হচ্ছে এইটা একটা গুড ইনিশিয়েটিভ এবং একটা স্টার্ট আপ হতে পারে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ জুয়েল ভাই। আমরা মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনলাম, এবং আমাদের আজকের প্যানেল ডিসকাশনের টপিক ছিল ইনোভেশন অ্যান্ড টেকনোলজিক্যাল ডিসরাপশন টু ডোমিনেট ইন্ডাস্ট্রি 4.0। আমাদের শ্রদ্ধেয় প্যানেলিস্ট তারা খুব যথার্থই বলেছেন প্রত্যেকটা জিনিস। আমি শেষ করার আগে জাস্ট আমেরিকার একটা রিসার্চের একটা আউটকাম বলে শেষ করছি। আমেরিকাতে একটা রিসার্চ হয়েছে, যে রিসার্চে ওরা বের করছে যে 5টা পয়েন্ট। একটা হলো টাইমিং, একটা হচ্ছে টিম, একটা হচ্ছে বিজনেস মডেল, একটা হচ্ছে আইডিয়া, একটা হচ্ছে ফান্ডিং। এই 5টা পয়েন্টে কোন জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন জিনিসটা লিস্ট ইম্পর্টেন্ট, এরা 100টা সাকসেসফুল স্টার্টআপ যারা টেকনোলজি ওরিয়েন্টেড 4IR টেকনোলজি ইউজ করছে, সেরকম 100টা কোম্পানি লাইক উবার, এয়ারবিএনবি, এই সমস্ত কোম্পানির মধ্যে রিসার্চ করছে। আরো 100টা হচ্ছে ফেইল কোম্পানি, যারা মানে সাকসেসফুল হতে পারে, তাদের মধ্যে রিসার্চ করছে। এবং সেখানে তারা আইডেন্টিফাই করছে যে প্রত্যেকটা বিজনেস সাকসেস হওয়ার পিছনে এই 5টা পয়েন্ট জড়িত, এবং তার রোল কি। মোস্ট ইম্পর্টেন্ট 1 নম্বর পয়েন্ট হচ্ছে টাইমিং, যে আইডিয়াটা আমি নিয়ে আসতেছি সেই আইডিয়া টাইমলি কিনা, এটা হলো 1 নম্বর। 2 নম্বর তারা বলছে টিম। টিমটা হচ্ছে নেক্সট ভেরি ইম্পর্টেন্ট থিংস। টিমটা যদি ভালো থাকে তাহলে এক্সিকিউশনটা ভালো হয়। 3rd হচ্ছে আইডিয়া, যে আইডিয়াটা ইম্পর্টেন্ট। এবং 4th বলছে বিজনেস মডেল। বিজনেস মডেলের ক্ষেত্রে তারা বলছে যে প্রথম দিকে বিজনেস মডেল থাকবে না, বাট তারা কাজ করতে করতে, পিভট করতে করতে বিজনেস মডেল চেঞ্জ করবে। এবং লাস্ট এবং লিস্ট বলছে ফান্ডিং।
সো এই রিসার্চ থেকে আমরা যেটা পেলাম যে আমি যে বিজনেসটা শুরু করতে চাচ্ছি টেকনোলজি ওরিয়েন্টেড, সেই বিজনেসটা টাইমলি কিনা, আমাদের কমপ্লিমেন্টারি স্কিল সেট টিম আছে কিনা, থার্ড হচ্ছে আমার আইডিয়াটা খুবই ইনোভেটিভ কিনা, এবং ফোর্থ হচ্ছে আমার বিজনেস মডেলটা রাইট কিনা, এবং ফান্ডিং। সো এখান থেকে আমরা আসলে বলতে পারি, আমরা ইয়াং জেনারেশনটা অনেক সময় মনে করি যে টাকা না হলে আমি বিজনেস শুরু করতে পারতেছি না, ফান্ডিংটা আসলে লিস্ট ইম্পর্টেন্ট। এর আগের জিনিসগুলো আমরা যদি ভালো করে ক্রিয়েট করতে পারি তাহলে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে অ্যাডভান্টেজ সেটা আমরা নিতে পারবো। অ্যান্ড আমাদের তরুণ উদ্যোক্তা সম্মেলনে আজকে যারা আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং শোনার জন্য। আমি আমার এই প্যানেলিস্ট যারা আছেন আলমাস ভাই, শওকত ভাই এবং জুয়েল ভাই, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনাদের এই ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের তরুণ উদ্যোক্তাদেরকে উজ্জীবিত করেছেন এবং তারা যেন নতুন কাজ শুরু করতে পারে, এবং আপনাদের এই সহযোগিতা কন্টিনিউ থাকবে। সবাইকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন এবং কোভিড থেকে সাবধানে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ Thank you যারা so এটা much. আয়োজন করেছে। সবাইকে সবাই ধন্যবাদ। সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।